তো পেশেন্টটা তখন বলছে যে একটা এই 12-13 বছরের একটা কি 11-12 বছরের একটা ছেলে ধরা পড়েছিল, মোবাইল চোর ধরা পড়েছিল, তার মধ্যে দুজন পালিয়ে গেছে, বাচ্চাটাকে ধরে ফেলেছে, যে হোঁচটকে পড়ে গেছিল তাকে ধরে ফেলেছে, তাকে এক প্রস্ত মারধর সব করা হয়েছে, মারধর করে ওরই ঘরের একটা ইয়েতে শিকল জুড়ে রেখে দেওয়া হয়েছে। এবার ছেলেটা ওখানে বসে বসে কাঁদছে। ওকে বলে গেছে খেতে দিবি না, ও সেদিন মাংস ভাত হয়েছে, ওকে মাংস ভাত খেতে দিয়েছি, খেতে দিয়ে ও কান্নাকাটি করছি। ওর বাড়ির সব হিস্ট্রি শুনলো, খুবই গরিব ফ্যামিলি যারা। তা শুনে টুনে সে কি করেছে, তাকে খাইয়েছে, উল্টে আরো 100টা টাকা দিয়ে তার মোবাইল কিন্তু চলে গেছে, কেটে তার দামি মোবাইলটা চলে গেছে। তা সত্ত্বেও সে কি করেছে, 100 টাকা দিয়ে তাকে কি করেছে, পেছন দিক দিয়ে বার করে দিয়ে ওই শিকলটা দিয়ে রেখেছে, দিয়ে কি করেছে, ও ওই ঘুমানোর ভাব করেছে। ও তো জানে যে বিছানা থেকে উঠতে পারে না, লোক লাগে, ওই কাজের লোক থাকে, সেই কাজের লোকটা আসেও নি, কাজের লোকটা আসেও নি, সেই সুযোগটা ও কায়দা করে ওই করেছে, কোনো রকম রান্নাটা করে এই কাণ্ড করে সে বার করেছে, কেউ বুঝতে পারে। এইবার হচ্ছে কি, স্বামীকেও সে বলেনি, আমি শুনেছি, কি হয়েছে গেল না গেল আমি বলতে পারবো না। যাই হোক, সে আর তাকে আর পাওয়া গেল, সে পালিয়ে চলে গেছে। ডাক্তার এটা বললে কি আমাকে ছাড়বে আমার স্বামী? তাহলে এইখানে আমি কি দেখছি, যে তার ফিজিওলজিক্যাল লেভেল, দামি মোবাইলটা নিয়ে সেই সে এইরকম সিনথেটিক, তাকে বলে তুই এরকম কেন, তুমি জানো এবং স্বামী, ডাক্তার ও একবার আমার তো সন্তান, আমি তো মা, মানে ওর, ওকে মারলে পরে ওর মায়ের কি অবস্থা হবে ভেবেছে? ওই কোনো কারণেই চুরি করতে চাইবে না, ওই জন্য পাঠিয়ে দিচ্ছি। 100 টাকা দিলে কেন, বলে ও গেলে ও বাইরে খাপ নেই, রান্নার আজকে, সেই জন্য চলে এসছে। তো যাই করেছে, তো তাকে আমি কি শুরু করলাম, পার্সিয়েশন দিয়ে শুরু করলাম। আদার্স তখন আমার চোখটা খুলে গেল, তাই তো পেশেন্টের মধ্যে ডমিনেন্ট হচ্ছে শরিক ম্যানিফেস্টেশন। আগে দিতে হবে সোরা সিপিলিসের, এই যে সোরা সিপিলিস, সোরা সাইকোলিস বলুন, যাই বলুন, মানে অ্যানিমেল নির্দিষ্ট আগে সোরাটাকে পোষণ করতে হবে। আমি তাকে দিয়ে পরবর্তীতে তুজা তাকে লেগেছি। তাহলে এই যে পেশেন্টটা যখন আমি দেখলাম, তখন আমার চৈতন্য হলো, তাই তো চোখ বুঝে তো এরকম দেওয়া যাবে না। তা এরও পরবর্তীকালে আস্তে আস্তে দেখলাম যে শরীর সাইকোসিসের অ্যাটাকটাই বেশি হয়, কিন্তু সিরিসের অ্যাটাক বা সোরার অ্যাটাকও কম হয়। সেটা আজকে আর যাবো না। ফলে এই যে উম, মানে সোজা কথা, আমি পেশেন্টটাকে যাকে দেখি তার কাছ থেকে কি পাচ্ছি, তাকে অ্যানালাইসিস করে আমাদের এগোতে হবে। কে কি বলেছেন সেটা আমার মাথায় থাকবে, কিন্তু কে কি বলেছেন সেটাকে ফিক্স করে ফেলে বিপদ আছে। আমি কি দেখছি পেশেন্টকে, আমি আমার চোখ দিয়ে, আমার অনুভূতি দিয়ে, আমার বিদ্যা দিয়ে পেশেন্টটাকে আমি কি দেখছি সেইটাকে জাজমেন্ট করতে হবে। আগে থেকে স্টিরিওটাইপ হলে হবে না, বা স্ট্যাম্প মারা চলবে না, হয় বেরিয়ে। যে আমি ওইটাকে এই দিয়েছিলাম, এটাকে এই দিতে হবে, এই স্ট্যাম্প মা আমাদের চলবে না। প্রত্যেকটা কেস মতো ভালো করে অ্যানালাইসিস করে আমাদের এগোতে হবে। হচ্ছে কি, যে এই যে অবজারভেশন গুলো আমরা শিখছি, অবজারভেশন গুলো শিখে আপনাদের করুন, ভাবুন। না ভাবলে কিন্তু আপনার চোখ খুলবে না, ভাবতে হবে। হারবেন, একবার হারবেন, দুবার হারবেন, 10 বার হারবেন, 11 বার তো জিতবেন। একবার দু জিতলে আপনার বিশ্বাসটা চলে আসবে, তখন দেখবেন আপনার চিকিৎসার জগৎটাই পরিবর্তন হয়ে গেছে। আপনি নিজেই ভেবে পাবেন না যে আমি কি দেখে কি ভাবছি। আমাদের এই ভাবনার জায়গাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যা করছি সেই তার তুলনায়। এই ভাবনাটা যদি আমাদের ঠিক মতন হয়, আমরা দেখতে পাবো। আমিও দেখতে পাচ্ছি, আমি কি একদিন দেখতে পাচ্ছি আমাকে প্রত্যেক সাইকোলজি পরবর্তীকালে চোখ খুলতে হবে, আর অনেক কিছু দেখতে পেয়েছি। আপনারাও খুলবেন, চোখ খুলে দেখতে পাবেন। এবার বলি যাতে সকলকেই এই পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং আহ, প্রীতি জানিয়ে এবার আমরা আমার প্রোগ্রাম শুরু দিবেন। তুমি বইটা কি রেখে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে একটু ঠিক আছে, বেশি কোনো হয়ে গেছে, ব্যাপার নেই স্যার, ভালোই হলো। আমার কথাটা না, একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে স্যার, এটা আপনার কথা মানে আমাদের অনেক কিছু শেখা যায়, যে কোনো কথাই। ঠিক আছে, সকলকে হোমিও দর্পণ গ্রুপে স্বাগত জানাই। আজকে আমাদের কেন্ট অবজারভেশনের পর্যবেক্ষণ নিয়ে আলোচিত হবে। তো আমি শুরু করছি, পড়তে শুরু করবো স্যার।
আজকে কত নম্বর ক্লাস? বা- 12তম ক্লাস স্যার। আমার 12তম, কিন্তু আমাদের হোমিও দর্পণে কততম? আচ্ছা, হোমিও দর্পণে সেটা আমার জানা নেই স্যার। মোটামুটি একটু খেয়াল রাখবে, হ্যাঁ? আচ্ছা ও ঠিক। 208তম। 208তম স্যার। সাগরের মধ্যে ঢুকে বসে আছে, সাগর বলেছে আচ্ছা 208তম আছে। ঠিক আছে, তাহলে স্যার শুরু করছি। 208তম ক্লাস। তবে হ্যাঁ, স্যার ওই বাংলাটা প্রথমে কিন্তু ভালো একদমই নাই, ওই মানে ভালো লেখা নাই। আছে, এতদিনে বুঝেছো বাংলাটা ভালো লেখা নেই? না আগে স্যার। বুঝেছো বাংলা কিনা হ্যাঁ, সহজে পড়বে মনে করেছো? আমরা তো প্রথমে ওই সহজ পড়িনি না। করতে গিয়ে তো মাস হয়ে গেছে, ওই সহজ করতে গিয়ে তো গন্ডগোল পাকিয়ে গেছে। ঠিক ঠিক আছে? ঔষধগুলোর প্রমাণ। স্বাস্থ্যবান প্রমাণকারীরা প্রমাণ করে উপকৃত হন যদি সঠিকভাবে অর্থন রেখে বাদ দেওয়া উত্তম উপায়। এইসব লক্ষণগুলো প্রমাণ করার সময় সাধারণভাবে আবির্ভাব হয় না। যদি তার আবির্ভাব হয় তবে তাদের মধ্যে পরিবর্তনের রূপ। স্যার আপনারা বোঝা গেছে? শোনা যাচ্ছে তো? আরো পড়ো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল স্যার। এখানে এখানে নবম আবার প্রথম থেকে পড়ছি। নবম হ্যাঁ বলো। নবম পর্যবেক্ষণের বিষয় নবম পর্যবেক্ষণের বিষয় হলো প্রমাণকারীদের উপর ওষুধগুলোর প্রমাণ। প্রমাণকারীরা প্রমাণ করে উপকৃত হন যদি সঠিকভাবে অবস্থাগুলো যত্নপূর্বক পর্যবেক্ষণ করে লিখে রেখে প্রমাণিত উত্তর পায়। এইসব লক্ষণগুলো প্রমাণ করার সময় সাধারণ আবির্ভাব হয়। যদি তারা আবির্ভাব হয় তবে তাদের মধ্যে পরিবর্তনের রূপ লক্ষ্য করো। এই স্যার কমপ্লিট। ঠিক আছে, এখানে ভূগর্ভের কথা বলা হয়। ভূগর্ভের উপর যদি প্রয়োগ করা হয়, সেই ঘটনা ঘটবে, আমরা করি না, কিন্তু আমরা এটাকে জানবো না, জানার দরকার আছে। কারণ ব্যাপার হচ্ছে যে ওষুধ দেওয়ার পর অনেক নিউ সিমটম অনেক সময় উল্লেখ পাওয়া যায় ওষুধ দেওয়ার পর। কোনো পেশেন্ট সেন্সিটিভ পেশেন্ট পরে সেইটা আমাদের তাহলে ওদের মাত্রা ফাত্রা সব বুঝে সুঝে রেডিও সিংসি ক্ষেত্রে যেটা আমরা আগে আলোচনা করেছি। হুম ইডিও সিং যেটা এর আগের অবজারভেশনটা 8 নম্বর অবজারভেশন। হুম তো ফলে এটা আমাদের জানার দরকার আছে। এবার এখানে একটা কথা হচ্ছে কি, যেটা বলছে যে হেলদি ফুড এই কথাটা কি গুরুত্বপূর্ণ। হেলদি প্রুভার্স, হেলদি প্রুভার্স যদি হয়, হেলদি বলতে তখন তো কুকিং যখন করা হয়েছে তখনকার মানুষ এখনকার তুলনায় 100 টাইমস হেলদি ছিল, কিন্তু ঠিক কথাটা তারপরে পরে একটা কথা বলেছে সেটা আছে। এবার এই যে প্রুভার্সের ক্ষেত্রে আরেক হচ্ছে, তাহলে এইটা বেনিফিটেড হবে কেন, উপকৃত হবে কেন, ওই উপকৃতটা হবে কেন সেটা সেটার একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে, যেটা এখানে ব্যাখ্যা করেননি। কেন্ট ব্যাখ্যা করেননি, বলে দিয়ে চলে গেছে। তা কেন্টের এই অবজারভেশন তো মিথ্যা, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু শুরু হতো। এখানে মূল ব্যাপারটা হচ্ছে কেন কেন উপকৃত হয়। আমরা যদি একটু অন্যভাবে যদি ভাবি, যে একটা স্থূল পর্যায়ে চলে আসি, এই যে ভ্যাকসিনেশন যেটা করা হয়, সেটা কি করা হয় না, হ্যাঁ, দেওয়ার পরে সেটা কি হয়, অ্যান্টিবডি তৈরি হয় এবং রোগ প্রতিরোধী করে সেই পার্টিকুলার রোগটা প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু সেটা সাইড এফেক্ট বা অন্য কিছু এগুলো নিয়ে আমি আলোচনায় ঢুকছি না। এটা মানে মেটেরিয়ালিস্টিক এইটা ওদের মূল তত্ত্ব, এবং এটা কিন্তু ওই ল্যাবরেটরিতে প্রমাণিত করা গেছে। কিন্তু এইবার হচ্ছে কি, এইখানে যখন আমরা ড্রাগ প্রুভিং করছি, আমরা আর্টিফিশিয়াল
ডিসপ্লে করছি তো করছি কোন লেভেলে সে অ্যাফেক্টেড হচ্ছে। ওখানে আমরা দিয়েছিলাম অ্যাটেনুয়েটেড ভাইরাস বা অ্যাটেনুয়েটেড ব্যাকটেরিয়া, যেটা দিয়েছিলাম। এখানে তো সেটা দিতে পারবো না, কারণ এটা তো আমাদের মেডিলাসিক নয়। ডায়নামিক দেখা যাচ্ছে এখানে ইনফেকশন হচ্ছে, দ্বারা সে কিন্তু ইনফেক্টেড হচ্ছে। মানে এই যে ইনফেকশনটা যেটা হচ্ছে, যার জন্য ইনফেক্ট নিয়ে যে ক্ষেত্রে যখনই আমরা কারো দ্বারা যখন পরিচিত হচ্ছি, বা যে জিনিস সেন্সিটিভ, আমরা যখন সেন্সিটিভ হচ্ছি বা যেটাকে আমরা গ্রহণ করছি, যেমন ধরুন আমি কেঁদে ফেললাম, তার দুঃখটাকে আমি গ্রহণ করলাম। এই যে দুঃখটাকে আমি যখন গ্রহণ করছি, তাহলে আমি এফেক্টেড হয়ে গেলাম। তাহলে এই যে গ্রহণ করছি, এফেক্টেড হলাম। এফেক্টেড কেন হলাম? আই অ্যাম ইনফেক্টেড বাই দা ইনফেক্টেড বাই আক্রান্ত হয়েছে, মানে কিরকম ডাইনামিক্যালি আক্রান্ত হয়েছে। তাই এটা কিন্তু আমাদের ডাইনামিক্যালি আমরা আক্রান্ত হই, তার জন্য আমাদের প্রুভিং করার দরকার নেই। আমরা অনেকেরই কষ্ট ব্যাপারটা কি হচ্ছে, যে যদি এটা ডায়নামিক যদি একটা ফ্যাক্টর যদি দেওয়া হয়, ডায়নামিক ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, ওই ডায়নামিক আমাদের সিস্টেম ওই ধরনের ডায়নামিক এফেক্ট অন্য কোনো বস্তু নিয়ে আসে, ভাইরাস ডায়নামিক এফেক্ট নিয়ে আসে, তাহলে সেটাকে সে প্রতিরোধ করতে সাহায্য করবে। কারণ আমাদের ভাইটাল প্রিন্সিপাল ওই ধরনের ডায়নামিক অ্যাকশন আগে হয়ে গেছে আক্রমণ করতে গিয়ে। আক্রমণ করাটা কিন্তু লসের বিষয় নয়, এই কথাটাই কিন্তু বলতে বলেছে। ফলে দেখি যে আমরা এই যে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রটা আমরা যখন দেখি, যখন আমরা নীতি মেনে যখন ওষুধ দেব, যেখানে মানে আমাদের ওই ডাইরেকশন অফ কিওর ফলো করে, অর্থাৎ আমরা যখন নীতি মেনে যখন তখন ভাইটাল ফোর্সের যে অ্যারেঞ্জমেন্টে চলে আসবে, তখনও কিন্তু দেখা যাবে যে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ভয়ঙ্কর একই রোগগুলো কিন্তু চট করে থাকে ধরুন না। জেন কিন্তু এই জায়গাটা আমাদের বলে গেছে, এবং দৌড়ানোটা কিন্তু আমাদের বন্ধ হবে। কারণ আমাদের সব একই রোগের ক্ষেত্রে কিন্তু আমরা জেনাস এপিডেমিকাস পাবো না, বা পাওয়া সম্ভব পরিস্থিতি একটা অনেকগুলো রোগী সেখান থেকে সামারি করে একটা ওষুধ বা একটা ড্রাগের মধ্যে আসতে হয়। সেটা তো সব ক্ষেত্রে সম্ভব হয় না, সব ক্ষেত্রে সম্ভব আমাদের হয় না। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে তাহলে আমরা তাহলে সেই চিকিৎসাগুলো করবো কি? তাহলে আমাদের সিস্টেমটা এমন সতর্ক হয়ে যাবে যে ওই ওই রকমের মায়াজমেটিক এফেক্ট নিয়ে অন্য কোনো এজেন্ট যদি আসে, তাহলে সেই এজেন্টকে সে কিন্তু প্রতিহত করতে হবে, কারণ ভাইটাল ফোর্স। তাহলে এই কথাটা যদি আমরা ভাবি, তাহলে দেখা যাচ্ছে কি, কনস্টিটিউশনাল চিকিৎসা করলে পরে আলটিমেটলি রোগ তো কমে যায়, শুধু তাই না, রোগ প্রতিরোধ ক্ষমতা তার প্রবল ভাবে ফিরে আসে, যেটাকে ইমিউনিটি নিয়ে আমরা অনেক লাফাচ্ছি, জ্ঞান গর্ব আলোচনা করছি, কিন্তু এই মৌলিক জায়গাটা কিন্তু আমরা ভাবছি না। এটা হ্যানিম্যান করে দিয়ে গেছে, কেন বলছেন। তাহলে আমরা যদি এরকম হয়, আমরা বুক বাজিয়ে বলতে পারবো আপনার ভয় নেই। হ্যাঁ, ভয় নেই, আপনার কিচ্ছু হবে না। অন্য লোকের পাড়ায় যদি 10 জন লোক থাকে, আগে 9 জনের আক্রান্ত হবে, তারপরে আপনি হবেন, তার প্রথমে হবেন। এই কথাগুলো বুক বাজিয়ে আমরা বলতে পারি, কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তাই বলছি। বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমাদের তাই শিক্ষা দিয়েছে। ফলে ব্যাপার হচ্ছে কি, আমার পেশেন্ট গুলো তো একটাও মরেনি, এফেক্টেড হয়নি। এমন বাড়িও আছে যেখানে বস্তি বাড়ির মধ্যে আছে, যেখানে তার প্রায় 200 জন লোক যেখানে বাস করছে, সেখানে গিজ গিজ করছে করোনা,
কিন্তু ওই পরিবারটি করোনার হাত থেকে বেঁচে গেছে। তাকে বলেছি, দেখ মা, তোর ভয়ের কিছু নেই, তোদের তো কনস্টিটিউশন চিকিৎসাই চলেছে, ভয়ের কিছু নেই, তোদের চট করে কিছু হবে না, তবে জ্বর টর আসলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে, তখন আমি সিমটোমেটোলজি অনুযায়ী ওষুধ দিয়ে দেবো। তাহলে দেখা যাচ্ছে কি যে হোমিওপ্যাথিতে তাহলে এই যে মানে আমাদের কনস্টিটিউশনাল চিকিৎসায় রোগ তো সারবেই, প্লাস রোগ বোনাস হিসাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আমরা পেয়ে যাবো। এই তত্ত্বটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই নাচানাচিটা বন্ধ হয়ে যাবে। এবং ব্যাপার হচ্ছে কি যে এখনকার যেমন করোনা খুব পরিচিত, করোনাকে আপনি সিমটম অনুযায়ী চিকিৎসা করেন, যেমন আপনি আপনার কাছে জ্বর নিয়ে আসতে যেমন আপনি করেন, আপনি কি রাস্টার বায়োনিয়া জেলসিমিয়াম এগুলো জানেন না? অবশ্যই জানেন। কে বলছে আপনি জানেন না? আপনি সব জানেন। আপনি করোনা নামটা শুনে ভয় পাচ্ছেন, আপনি করে দেখুন না, করে দেখলেই দেখবেন এগুলো এর বাইরেও আসতে পারে, এর বাইরেও আসতে পারে, আসতে পারে না এই কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে সাহস করে কাজটা করুন, আপনি সফল অবশ্যই হবেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। সিমটম তো করোনা নাম অনুসারে দেয় না, করোনার যে ডায়নামিক এফেক্ট যেটা, সেখানে যে মায়াজম থাকবে সেই ডায়নামিক্সের মধ্যে, সেই মায়াজম অনুসারে তার স্বতন্ত্রতা অনুসারে তাকে সিমটম দেবে। তাহলে আপনার ওটা নিয়ে মাথা খারাপ, করোনা কথা না, করোনা যা করোনা হোক, নরোনা হোক, যে নামই হোক না কেন, তাদের তো ওই ডায়নামিক স্টেটটাকে আমাদের ভাবতে হবে, মানে ডায়নামিক এনিমিক্যাল স্টেটটা, সেটা যদি আমরা ভাবি তাহলে সেখানে সেই অনুযায়ী তো সোলাসিটি সাইকোস আমরা সিমটমের মধ্যে ঠিক তাই আসবে। আরে আপনার আপনার যদি আজকে একটা পেশেন্টের যদি করোনা হোক, নরোনা হোক, করোনা হোক, তার যদি দেখা যায় যে বেলা 2টোর সময় তার জ্বরটা প্রথম এসেছিল, হ্যাঁ, তার অস্থিরতা যদি দেখা যায়, প্রচন্ড অস্থির সে, হ্যাঁ, সে শীত কাতর, কিন্তু সে কি করছে, ইয়ে পর্যন্ত কি বলে ওই বুকটা পর্যন্ত সে ঢেকে রাখছে, মাথাটা ঢাকতে পারছে না, আর জল পিপাসা একটু একটু করে আসছে, তখনই বুঝতে পারছেন এটা হচ্ছে আর্সেনিক আসবে। তো তাহলে এই যে আর্সেনিক আসবে, সেটা করোনার জায়গায় যদি করোনা হয়, করোনার জায়গায় যদি নরোনা হয়, তাহলে কি সারবে না? কেন সারবে না? আমি তো যেটা ম্যানিফেস্ট, আমি ওই যে বলে বৃক্ষ তোমার পরিচয় কিসে না, ফলে না পরিচয়, তা আমি যেটা ফল দেখছি, আমি যেটা এক্সিস্টিং পেশেন্টের মধ্যে সিমটম দেখছি সেটা থেকে কাজ করবো। হ্যাঁ, তারপরে এইটা এইটা কিন্তু আমাদের খুব ভাববার জায়গা। আবার যদি এরকম হয় ওই 2টোর সময় জ্বর আসছে, তার জল পিপাসা নেই, হ্যাঁ, সে গায়ে কিছু রাখতে পারছে না, তো পাখাটা চালিয়ে দিতে বলছে, হাওয়া লাগছে, জল পিপাসা নেই, হ্যাঁ, এবং সে কি হবে কি হবে বলে সে কান্নাকাটি করছে, এরকম যদি তার দেখা যায়, তখন তারা আবার পালসেটিলের কথা ভাবতে পারে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি পালসেটের দিকে করোনা সারবে না, পালসেটের তো করোনা সারিয়েছেন, আপনারাও অনেকেই সারিয়েছেন, এটা নতুন কিছু নয়। তো তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি যে সিমটোম্যাটোলজি যেটা পাচ্ছেন, যেটা ম্যানিফেস্টেশন হচ্ছে, সেইটার উপর ভিত্তি করে আপনি যদি ঠিক মতন ওষুধটি সিলেকশন করতে পারেন, তাতে পেশেন্ট সারবে। সেটা যেহেতু মাথা খারাপ করার কিছু নেই। তাহলে এইবার হচ্ছে কি যে এই যে কথাটা বলেছে এখানে কি হচ্ছে, ড্রাগ কুমিং হলে পরে কি হবে, বেনিফিটেড হবে। এবার আমি একটু একটু অন্যভাবে কথাটা বলি, কথাটা খুব ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এটা ভুল বুঝলে কিন্তু খুব খারাপ লাগবে আমার। সেটা হচ্ছে আমরা যে ওষুধ দেই, ওষুধ দিয়ে ওষুধ দেওয়ার পর চলে যায়, ওষুধটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি, সেন্সিটিভ পার্সনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ড্রাগ কুমিংই করি। ড্রাগ কুমিং কি করি, সেই ড্রাগ কুমিংটা কেমন, এক্সিস্টিং সিমটমের থেকে একটু বেশি তার পাওয়ার। এই যে কথাটা যেটা, তার থেকে একটু পাওয়ারটা বেশি হবে, অ্যাকচুয়ালি ড্রাগ কুমিংই আমরা করি। ড্রাগ কুমিং করলে কি হবে, এই এই ওষুধের পাওয়ারটা যেহেতু স্ট্রঙ্গার, এটা কিছুক্ষণ স্থায়ী হবে, যেহেতু এটা সূক্ষ্ম মাত্রায়, স্থায়িত্ব বেশি দিন হবে না, এক্সিস্টিং ডিজিজ তার পালিয়ে যাবে, তার ডায়নামিক্সটা হেরে গিয়ে পালিয়ে যাবে। হেরে গিয়ে পালিয়ে গেলে তাহলে কি হবে, যখন ওষুধের যেহেতু তার ওষুধের মাত্রাটা ক্ষুদ্র, সেহেতু সেই কদিন সে কাজকর্ম করে তারপর সে নিজে নিজেই আস্তে আস্তে অ্যাবলিস্ট হয়ে যাবে, আমাদের ভাইটাল ফোর্স থেকে মুক্ত হয়ে যাবে। এই এই যে জায়গাটা যেটা, এইটা যদি আমরা বুঝি, তাহলে এখানেও কিন্তু অবশ্যই ড্রাগ কুমিংই করছি, কিন্তু ওই ড্রাগ কুমিং বলতে যেটা ওই 141 42 তাহলে এরকম জায়গায় যে বলা সেই ড্রাগ কুমিং করছি না, কিন্তু সেন্সিটিভ পেশেন্ট যদি আমাদের ড্রাগটাকে গ্রহণ না করে, হ্যাঁ, তাহলে কি আমরা রোগ সারাতে পারবো? রোগ সারাতে পারবো না তো। ফলে আমাদের বুঝতে হবে যে এই কি করছি আমরা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটা থেকে পরিষ্কার হলো যে হোমিওপ্যাথি ওষুধে শুধু রোগ সারাবে না, আপনাকে আরো অনেক কিছু রোগ থেকে আপনাকে মুক্তি দেওয়ার বা মুক্তি দিতে সাহায্য করবে বা রোগ প্রতিরোধে সাহায্য করবে। এই ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, সেই জন্য কনস্টিটিউশনাল চিকিৎসা করার বেনিফিট অনেক। এই বেনিফিটটা কিন্তু আমরা যদি একবার বুঝে যাই, মজাটা যদি বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। এবার আসা যাক, এবার তুমি ইয়েতে চলে আসো, 10 নম্বর। আচ্ছা, ঠিক আছে স্যার।
দশম পর্যবেক্ষণ, নতুন লক্ষণগুলোর সাথে সম্পর্কযুক্ত যা ওষুধ প্রয়োগের পর আবির্ভাব হয়। যদি ঔষধ প্রয়োগের পর অসংখ্য সংখ্যায় নূতন উপসর্গগুলোর আবির্ভাব হয়, তবে ওষুধগুলোর ব্যবস্থাপত্রটি সাধারণভাবে অনুপযোগী হিসাবে প্রমাণিত হবে। ঠিক সেই সময় নূতন উপসর্গের আবির্ভাবের কারণ সহজভাবে একটি প্রাচীন উপসর্গের আগমন যা রোগী লক্ষ্য করে না। হ্যাঁ, ঔষধ প্রয়োগের পর নূতন উপসর্গগুলোর আবির্ভাব যত বৃহৎ সংখ্যায় হয়, ঔষধের ব্যবস্থাপত্রের উপর সন্দেহ তত বেশি হয়। নূতন উপসর্গগুলোর প্রকাশ পাওয়ার পর এই সম্ভাবনা থাকে যে রোগী তার মৌলিক অবস্থায় ফিরে যাবে এবং রোগীর কোনো উন্নতি হবে না। ব্যাপারটি এই প্রকার হলে সত্যিকারের হোমিওপ্যাথিদের সাথে এর কোনো সম্পর্ক থাকে না। প্যারা শেষে। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। 10 নম্বর ইয়েটা এখানে কি বলেছে, যে এখানে ওষুধ দেওয়ার পর অনেক নতুন লক্ষণ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। বলছে হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওষুধ দেওয়ার পরে অনেক যদি লক্ষণ যদি চলে আসে, নতুন লক্ষণ যদি চলে আসে, এরকম একটা ক্ষেত্রকে আমরা কি বিচার করবো? তখন আমরা আনফেভারেবল ভাবতে পারি। তার মানে আমাদের বুঝতে হবে যে ওষুধটার মধ্যে আমরা ঠিক দেইনি। আবার এ কথাও বলেছেন যে অনেক সময় ওর সিমটমও ফিরে আসে, যেটা পেশেন্ট বলতে পারে না। পেশেন্ট অনেক কথা তো ভুলে যায়, মনে নেই তার। হুম, সেটা বলতে পারে। দুটো ঘটনাই ঘটতে পারে, কিন্তু এটা একটা খুব মজার ব্যাপার। দুটো ঘটনাই ঘটতে পারে, এবং ঘটলে পরে কি হবে না, সেখানে বুঝতে হবে যে ওষুধটা বোধহয় ভুল হয়েছে। প্রভাবলি প্রভাবলি এই কথাটা বলেছে, এই কারণেই বলেছে। হ্যাঁ, তো এইবার তাহলে কি হচ্ছে, আমাদের তাহলে কি করতে, ওয়েট করতে হবে। ওয়েট করার পর সিমটম গুলো চলে গেলে পরে তখন আমাদের আবার নতুন করে ওষুধ দেওয়ার কথা বলেছে। কিন্তু এখানে একটা কথা, দারুণ কথা বলেছে, যে ওই যে পূর্বের জায়গায় যে আবার যে পূর্বের সিমটমে ফিরে আসলো, সেখানে বলছে নো ইমপ্রুভমেন্ট টেক প্লেস। নো ইমপ্রুভমেন্ট মানে কি? কার ইমপ্রুভমেন্ট? রোগীর কোনো ইমপ্রুভমেন্ট এখানে হয়নি এই ক্ষেত্রটায়। শুধু ওই নতুন লক্ষণ আসলো, আসার পর সেটা অনেকগুলো লক্ষণ এসছে, আসার পর আমরা অপেক্ষা করলাম, নতুন লক্ষণগুলো চলে গেল। চলে যাওয়ার পর পূর্বের লক্ষণে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর সেখানে আমরা কি দেখছি, যে কোনো ইমপ্রুভমেন্ট কিছু হয়নি। যদি এরকম ঘটনাটা যদি ঘটে, তাহলে আমাদের কিন্তু নতুন ওষুধ দিতে হবে। আবার এ কথাও বলেছে যে যদি আমরা ওই পুরোনো লক্ষণ যদি ফিরে আসে, পেশেন্ট যদি বলতে না পারে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের, তাহলে সেই ক্ষেত্রেও তো হতে পারে, সেটাও তাহলে আমাকে বার করতে হবে যে পূর্বের যে ঘটনাটা, উম, পূর্বের যে এরকম সিমটম ছিল কিনা, বা এরকম ঘটনা ঘটেছিল কিনা, সেটা আমাদের জানবার চেষ্টা করতে হবে। এরপরে কিন্তু 11th অবজারভেশন এই পূর্বের লক্ষণ ফিরে আসার গল্পটা পরবর্তীকালে বলবেন, কেন বলবেন। তাহলে কেন কিরকম দেখুন সাজিয়ে নিয়েছেন, দেখুন এই জায়গাটা। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ওষুধ দেওয়ার পর যদি অনেক লক্ষণ যদি আপনার চলে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা ভুল হয়েছে বলে আমাদের ধরে নিতে হবে বা সন্দেহজনক করতে হবে। তা সন্দেহ করা মানেই তো ওষুধ দেওয়া না। তখন আমাদের আবার রেকর্ড করতে হবে, আবার পুরোনো রেকর্ড করতে হবে, যে ওষুধটা আমি দিয়েছিলাম সে ওষুধটা হয়তো সঠিক হয়নি, সেটা হতে পারে। হুম, আরেকটা হতে পারে কি, যে ওল্ড সিমটম ছিল, মনে নেই, সেটা বলতে পারলো না। এই যে ওল্ড সিমটম ছিল, বলতে পারলো না, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। সেই ক্ষেত্রে তো পেশেন্টের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হবে যদি ওল্ড সিমটম যদি ফিরে আসে, হবেই হবে। সেটা অনেক সময় সিমটম দিয়ে বোঝা যায় না, তখন ফেসিয়াল লুক দেখে বুঝতে হয়, তার মেন্টাল কন্ডিশন দেখে বুঝতে হয় যে পেশেন্ট ইজ ইমপ্রুভিং। এইটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করবো। ওয়েট করলে পরে সিমটম গুলো চলে যাবে, তারপরে আমার পরবর্তী স্টেপ হবে। ফলে এখানে কেন যেটা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট কোনো কিছু না হয়, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের ভুল হয়েছে, এইটা কথাটা বলেছে। আর পেশেন্টের যদি ওই ইমপ্রুভমেন্ট হয়, তাহলে কিন্তু আমরা অন্য কথা ভাববো, যেটা পরবর্তীতে আলোচনা করেছে। মূল বিষয়টা হচ্ছে কি, সাধারণভাবে একটা ওষুধ দেওয়ার পর অনেক সিমটম আসবার কথা নয়। এইখানে আমি ব্যক্তিগত পর্যবেক্ষণ কথা কিছু বলবো। হুম, তারপরে আমি চলে যাব, যেই চ্যানেলে চলে যাব।
এরপরে যে এই 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 পরিপ্রেক্ষিতে যে চ্যানেলের পরবর্তীগুলো আমি যাব, সেটা হচ্ছে কি যে আমি দেখেছি অনেক সিমটম তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। ওষুধটা এত খেটে খুঁটে ওষুধ দিলাম, ভুল হয়ে গেল। ভুল যে হয় না তা না, ভুল তো হয় এইভাবে, মিথ্যে না। তো বেশ কিছু কেসে আমি দেখতে পেলাম যে ওই সিমটম গুলো আমি রেপার্টারি খুলে খুলে দেখছি যে ওই সিমটম গুলো ওই ওষুধেরই ছিল। তখন যখন দেখলাম যে ওষুধের সিমটম, তাহলে কি ড্রাগ কমই হয়ে গেছে বা ডোজটা বেশি হয়ে গেছে, ডোজটা বেশি হয়েছে বলে এই ধরনের অ্যাগ্রাভেশন দেখা দিয়েছে। তখন পেশেন্টকে খুঁজতে শুরু করলাম, মানে রোগের লক্ষণ শুধু না, পেশেন্ট, রোগীকে খুঁজতে খুঁজতে যদি আমরা বুঝতে পারি যে রোগী কোনো জায়গায় বেটার হতে শুরু করেছে, তাহলে কিন্তু আমরা ওই নতুন লক্ষণ বেশি আসলেও ভয় পাই না বা ঘাবড়ে যাই না। যদিও কেন এখানে বলছে নতুন লক্ষণ আসলে আনফেভারেবল, মানে সন্দেহজনক। সন্দেহজনক কথাটা এখানে বলেছে না, আনফেভারেবল বলেছে, আনফেভারেবল কথাটা বলেছে। তারপরে কি বলছে, হাও সন্দেহ বেশি স্যার, সন্দেহ করেছে। সন্দেহ করেছেন। তার মানে কি সন্দেহ করেছেন, মানে কি এটা সন্দেহ করা মানেটা কি, আবার তাকে পরীক্ষা করে দেখে যেটা করা উচিত সেটা করতে হবে। চোখ বুঝে এরকম ওষুধ পাল্টালে হবে না, কেন বলেছেন এরকম মুখস্থ করলে হবে না। কেন তো বলে দিচ্ছে সন্দেহ করছেন এক জায়গায়, আর একবার হচ্ছে আনফেভারেবল। কিন্তু এবার যেই চ্যালেঞ্জ কি বললেন, যেই চ্যালেঞ্জ হচ্ছে এই পর্যবেক্ষণের উপর আমার হচ্ছে স্টুডেন্ট এডিশন 33 পাতায়, 33 পাতায় গিয়ে তিনি কি 33 পাতা 34 পাতা, সেখানে গিয়ে তিনি খুব দারুণ জিনিস সেটা বলেছেন, দারুণ জিনিস বলেছেন। সেটা হচ্ছে কি যে যখন আমরা এই সিমটম গুলো দেখবো, নতুন সিমটম সব এসে গেছে, সেগুলো পারসিস্ট করে গেছে, নতুন সিমটম গুলো পারসিস্ট করছে, মানে যাচ্ছে না, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার সঙ্গে ওর সিমটম তো আছেই। কিন্তু পেশেন্টের কোনো সেরকম কোনো ইমপ্রুভমেন্ট যদি তার না হয়, সেক্ষেত্রে নতুন সিমটম আর এক্সিস্টিং সিমটম দুটোকে নিয়ে কিন্তু আমাদের নতুন ওষুধ চয়েস করতে হবে, এই কথাটা বলেছে। তাহলে এখানে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এই ক্ষেত্রটা কিন্তু কেন্টের সঙ্গে একটু পার্থক্য হয়ে গেল। কেন বলছেন যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হলে রেকর্ডিং করে করে আমাকে ওই সিমটম গুলো চলে যাবে, নতুন সিমটম গুলো চলে যাওয়ার পরে আমি আবার নতুন করে করে আমি তাকে ওষুধ দেবো। এখানে কিন্তু যেই ছিলেন তা বললেন না। তিনি কি বললেন যে যদি এরকম ঘটনা দেখা যায় যে ওই নতুন সিমটম গুলো পারসিস্ট করে গেল, মানে রয়ে গেল, যাচ্ছে না, ওয়েট করছেন তবু যাচ্ছে না, আর পুরোনো সিমটম তো আছেই, এরকম ঘটনা যদি ঘটে, পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট যদি আমরা সেখানে না নজর করি, তার মানে কি রোগ বা সিমটম এবং পেশেন্ট এই দুটোকে আলাদা করার বিচার শক্তি যদি আমাদের না ডেভেলপ করে, তাহলে কিন্তু আমরা গুবলেট পাকা হই। তাহলে বুঝতে পারছেন, আপনি যতই মেটেরিয়া জানুন, যতই অন্যান্য অ্যালায়েড সাবজেক্ট যাই জানুন না কেন, দর্শনের এই প্রয়োগের জায়গাটা যদি আপনারা না বোঝেন, গুবলেট হবেই হবে। দর্শনকে সবটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, দর্শন আমাদের মাথায় আছে, বাকি সব আমাদের ইয়ে আছে। অর্গানন যদি মাথা হয়, ডান হাত হবে আমাদের মেটেরিয়া, বাঁ হাত হবে আমাদের রেপার্টারি। এবার হচ্ছে কি, পাগুলো কি কাজে লাগবে, পাগুলো কাজে লাগবে অন্যান্য যে অ্যালায়েড সাবজেক্ট আছে, সেই অ্যালায়েড সাবজেক্ট গুলোর উপর আমাদের, আমি পা বলে ছোট বড় ভাববে না, হাত পা বলছি বলে ছোট বড় ভাববে না, হ্যাঁ, সেই তাদের উপর ভিত করে আমাকে দাঁড়াতে হবে। তার মানে কি, হোমিওপ্যাথি করতে গেলে আপনার অনেক কিছু জানতে হবে, শুধু ওইটুকু জানলেই হবে না, মেটেরিয়া মেডিকা, রেপার্টারি এবং দর্শন জানলেই হবে না, তার সঙ্গে কিন্তু অন্যান্য জায়গাগুলো জানতে হবে। এবং সেই জানার পর কি করব, দর্শন আপনাকে নির্দেশ দেবে যে আপনি কি করবেন, কোন পথে এগোবেন, কোন পথে এগোলে আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। আচ্ছা, এরপরে তাহলে কি হলো না, এখানে কিন্তু দারুণ একটা কথা বলেছে। সেটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে, এই যেই চ্যানেল বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কি যে ওই পোটেনসিয়ালি একটা হায়ার পোটেনসিয়াল দিলে পরে পেশেন্টটা ঠিক হয়ে যাবে। কথাটা একটু ভালো করে বলুন। এখানে কি বলছে, চ্যানেল একটা কথা বলছেন যে নতুন সিমটম গুলো যদি পারসিস্ট করে যায়, মানে থেকে যায়, তাহলে ওল্ড সিমটম আর পুরনো নতুন সিমটম দুটোকে নিয়ে যে ওষুধটা আসবে সেটা দিতে হবে, এটা একটা বলছে। তারপরে কি বলছেন, যদি দেখা যায় যে নতুন সিমটম গুলো পারসিস্ট করে গেছে, পুরনো সিমটম গুলো আছে,
কিন্তু পেশেন্টের কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, পেশেন্ট হিসেবে তার কিছু ইমপ্রুভমেন্ট বা উন্নতি হয়েছে, এরকম ঘটনা যদি থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের হায়ার পোটেন্সি দিতে হবে। সেই ক্লিয়ার হয়েছে জায়গাটা না আরেকবার বলবো? কারণ অসুবিধা থাকলে বলবো, আবার আমি রিপিট করবো, এই জায়গাটা খুব বোঝার জায়গা। আরেকবার বলুন স্যার। হ্যাঁ বলছি। কেন কি বলেছেন? কেন বলেছেন যে একটা ওষুধ আপনি দিলেন, দেওয়ার পর আপনার অনেক সিমটম ডেভেলপ করলো, অনেক সিমটম ডেভেলপ করলে এটা সাধারণত আনফেভারেবল হয়। মানে আনফেভারেবল মানে কি, ওষুধটা ঠিক নির্বাচন হয়নি, ওষুধ রোগটা সারবে না, ইত্যাদি ইত্যাদি সবকিছু হতে পারে। তারপরে কি হলো, এই যে নতুন সিমটম গুলো আপনার আসলে পরে কেন কি বলছেন যে অপেক্ষা করুন, অপেক্ষা করলে নতুন সিমটম গুলো চলে যাবে। চলে যাওয়ার পর তখন আপনি কি করবেন, আবার আপনি ফার্দার পেশেন্টটাকে দেখে নিয়ে যে ওষুধটা লাগবে সেটা দিতে হবে। এবং সেটা কোন ক্ষেত্রে? সেই ক্ষেত্রে হচ্ছে যেখানে পেশেন্টের কোনো উন্নতি হয়নি। তার মানে কি, কেন্টের উপদেশ হচ্ছে যে যদি নতুন সিমটম এসে যায় আপনারা অপেক্ষা করবেন, অপেক্ষা করে তারপর যখন সব সিমটম চলে যাবে তখন আপনি তার পুনরায় ব্যবস্থা করবেন। পুনরায় ব্যবস্থা করা মানে আপনাকে রেকর্ডিং করে অন্য ওষুধ আসবে, কারণ এটা ওষুধটা ফেভারেবল না, পেশেন্টের তো উন্নতি হয়নি। এই কথাটা তো কেন্ট বলেছেন, পেশেন্টের যদি উন্নতি না হয় তাহলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে আমাকে ওষুধ দেওয়ার কথা ভাবতে হবে। এই কেন্ট এই পর্যন্ত সে থেমে গেছে। এবার হচ্ছে কি, যেই চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক কথাটা বলেছে। এই অবজারভেশন তো হতে পারে, কেন্ট বলছেন যে নতুন সিমটম গুলো চলে যাবে এই কথাটা বলে। হ্যাঁ, এবার আমার অবজারভেশনটা আমি কি বলেছি, যে এই নতুন সিমটম গুলো যদি আমি দেখি যে ওই ওষুধের নতুন সিমটম হয়েছে, হ্যাঁ ওই ওষুধেরই, আমি রেপার্টারি দেখে বুঝলাম হ্যাঁ ওই সিমটম গুলো সব ওই ওষুধের সিমটম, তাহলে ওইগুলো যদি ওই ওষুধের সিমটম হয় তাহলে এখানে একটা ড্রাগ কমি হয়ে গেছে কিছুটা। এই যে আংশিক ড্রাগ কমি হয়ে গেছে, এখানেও ব্যাপারটা হচ্ছে কি, কারণটা কি, ডোজটা বেশি হয়ে গেছে বা পাওয়ারটা বেশি হয়ে গেছে, যা যে কোনো দুটোই হতে পারে। তা এই তার ওষুধের মানে প্রয়োগের জায়গাটা, মাত্রা এবং শক্তির ক্ষেত্রে কিছু গন্ডগোল হয়েছে বলে এটা হয়েছে। কিন্তু এইখানে দেখা যায় যেটা কি হচ্ছে, যে পেশেন্ট হিসেবে কিন্তু পেশেন্ট কিন্তু কিছুটা ইমপ্রুভ করেছে, এটা আমরা দেখতে পাই, আমরা এরকম দেখতে পাই। এবং দেখা যায় যে পরবর্তীকালে সিমটমও চলে যাচ্ছে, চলে যাওয়ার পর পেশেন্টও ইমপ্রুভ করছে, যেটা কেন্টের এই অবজারভেশনের সঙ্গে আমার এই অবজারভেশনটা মিলছে না। কেন্ট এখানে বলেছেন যে সিমটম চলে গেলে পরে আবার রেকর্ডিং করে আবার আবার ইয়ে করে আপনাকে ওষুধ দিতে হবে। কিন্তু আমি দেখেছি, বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে নতুন লক্ষণগুলো চলে যাওয়ার পর তারপরে কি হচ্ছে, পুরোনো লক্ষণগুলো আস্তে আস্তে যেতে শুরু করছে, পেশেন্ট ইমপ্রুভ করছে, এরকম ঘটনাও কিন্তু আমি দেখেছি। এবার এই দুটো হচ্ছে দুটো অবজারভেশন। এবার হচ্ছে 3-4 অবজারভেশন যেটা যেই চ্যানেল থেকে বলছি। এবার যেই চ্যানেল কি বলছেন, এখানে বলছেন যে নতুন সিমটম গুলো যাবে না, পারসিস্ট করে গেল, থেকে গেল, পারসিস্ট করে গেল, থেকে গেল, তখন ওই থেকে যদি যায় তাহলে এই নতুন সিমটম আর পুরনো সিমটম দুটোকে একসঙ্গে জয়েন করে আমাকে কি করতে হবে, একটা নতুন ওষুধ, ইন্ডিকেটেড ওষুধ আমাকে তাকে দিতে হবে। এটা যেই চ্যানেল বললেন। আরেকটা কথা বললেন যে যদি যদি দেখা যায় যে তার ওই সিমটম গুলো পারসিস্ট করে গেছে, আগেরটা কি বললাম, সিমটম গুলো পারসিস্ট করেছে মানে রয়ে গেছে, হ্যাঁ কিন্তু পেশেন্টের কোনো উন্নতি হয়, এরকম ঘটনা যদি থাকে তখন তাহলে কি করবো, যে সিমটম গুলো রয়ে গেছে, নতুন সিমটম প্লাস পুরনো সিমটম দুটোকে মিলিয়ে আমরা নতুন ওষুধ দেবো। কিন্তু যদি দেখা যায় যে নতুন সিমটম গুলো পারসিস্ট করে গেছে, নতুন সিমটম গুলো রয়ে গেছে, পুরনো সিমটমও রয়েছে, কিন্তু পেশেন্টের কিছু ইমপ্রুভমেন্ট আমাদের নজরে পড়ছে, হ্যাঁ এই পেশেন্টের ইমপ্রুভমেন্ট যদি নজরে পড়ে তখন আমাকে কি করতে হবে, একটা হায়ার পলিসি দিতে হবে। হায়ার পলিসি দিলে পরে পেশেন্টটা ঠিক হয়ে যাবে। এখানে বলছে, এখানে বলছে, এখানে কি বলছে, often however the giving of a higher potency will do the necessary work without a change of recovery। এটা হচ্ছে যে চ্যালেঞ্জ বলছে। তাহলে আমরা তাহলে এই যে স্যার জে চ্যালেঞ্জ না কাঞ্জিলাল, জে এন কাঞ্জিলাল? যে চ্যালেঞ্জ বলছি তো বারে চ্যালেঞ্জ বলছি, বললাম তো 33 পাতা স্টুডেন্ট এডিশনে, 33-34 পাতা। আপনাদের কি এডিশন আছে আমি তো জানি না। স্যার ক্রনিক মাজেমের ওই বইটা তো? হ্যাঁ ওই বইটাতেই আছে, আমার তো স্টুডেন্ট এডিশন। স্টুডেন্ট এডিশন তোমাদের যদি বড় একটু আগে পরে হবে, খুঁজে দেখে নিতে হবে। তোমাকে ইয়েটা প্যারাটা বলে দিতে পারি, প্যারাটা বলে স্যার দিতে কোন চ্যাপ্টারটা বলে দেন তাহলেই হবে। চ্যাপ্টারটা ওটা চলছে, তোমার ইয়ে চলছে, ক্রনিক ম্যারাথন চলছে, ওটা এখন ওই সোরা সিউডোসোরা চলছে। এটা আমার 33 আচ্ছা পাতা তো। আমি প্রথম স্টার্টিং হচ্ছে যেটা দিই সেটা বলছি। ইন মাই আর্লিয়ার এক্সপিরিয়েন্সেস,
লিখে নাও, ইন মাই আর্লিয়ার এক্সপিরিয়েন্স। এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে চেঞ্জ অফ রেমেডি। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এটা বলে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এই 10 নম্বর অবজারভেশনে কিন্তু আমরা অনেকগুলো অবজারভেশন পেলাম। একটা হচ্ছে কেন্টের অবজারভেশন পেলাম, একটা আমার ব্যক্তিগত অবজারভেশন পাওয়া গেল, আর দুটো হচ্ছে যেই চ্যানেলের থেকে আমরা দুটো অবজারভেশন পেলাম। তাহলে বুঝতেই পারছেন যে একটা পেশেন্টকে দেখা, ফলো আপ করা খুব সোজা জিনিস কি? মোটেই সোজা জিনিস নয়। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমরা যেসব কেসগুলো দেখি, যেগুলো সাফল্যের কেসগুলো দেখি, সেখানে ফলো আপ কোথায়? সেখানে শুধু ডাটা দেখাবে, আমি এটা সারিয়েছি, ওটা সারিয়েছি। আরে বাবা, এটা সারিয়েছি ওটা সারিয়েছি, নিশ্চয়ই কৃতিত্বের বিষয়, নিশ্চয়ই ভালো কথা। কিন্তু যারা জুনিয়র আছে বা যারা শিখতে এসে, তারা ওইটা থেকে কি শিখবে? তাদের তো ফলো আপ গুলো যদি না শেখাই আমাদের, তাদের যদি কিভাবে দেখতে হয় এটা যদি আমরা তাকে না শেখাই, তাহলে সে কোনোদিনই কি ইয়ে রোগী পর্যবেক্ষণ করতে পারবে? তার রোগী পর্যবেক্ষণের জায়গাটা তো তাকে আমাদের শেখাতে হবে রে বাবা। রোগী পর্যবেক্ষণের জায়গাটা ধরে ধরে শেখাতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ফেরিয়ে যাবে, সব জ্ঞান ব্যর্থ হয়ে যাবে। এই জন্যই দর্শনকে বললাম, দর্শন মাথায় থাকবে, দর্শন মাথায় থাকবে। এইটা মাথায় রাখতে হবে, দর্শনকে কোনোভাবে কোনো অংশে বাদ দেওয়া যাবে না। এবং আমাদের ভুলের মূল কারণ হচ্ছে আমরা দর্শনকে আমরা কম গুরুত্ব দেই। আপনি বন্ধুদের জিজ্ঞেস করতে দেখুন না, ওই সবচেয়ে বোর্ড সাবজেক্ট কোনটা? অর্গানন। তার থেকে বোর্ড সাবজেক্ট কোনটা? সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। হ্যাঁ, এটা দেখবেন তারা একদম অকাতরে এই কথা বলে ফেলবে, যারা ওইখানেই বোর্ড তারা ওইখানেই বোরিং হয়ে যাবে। বোরিং হয়ে যাবে তার মানে মাটির তলা চলে যাবে না, হোমিওপ্যাথিক্যালি তাদের কিন্তু আর উন্নতি হবে না। ফলে এই জায়গাটাই বারবার বলছি, অর্গানন পড়ুন, ফিলোসফি পড়ুন, বারে বারে পড়ুন অর্গানন, ফিলোসফি। এই যে আজকে আমি যে এই চ্যানেল থেকে বললাম, আমার ওই বইয়ের মধ্যে আমি পাশে লিখে রেখেছিলাম যে এই 33 পাতা। তা আমি তো এই যে বইটা যেটা আছে, এই বইটা আমি বহুবার পড়েছি, বহুবার পড়েছি। এর আগে যখন পড়েছি, যখন আমার যে ব্যক্তিগত অবজারভেশন যেটা, সেই অবজারভেশনটা কিন্তু আমি প্রথম জীবনে করতে পারিনি। আমি প্রথম জীবনে করতে পারিনি, পরবর্তীকালে জীবনে এসছে। তার মানে কি, অবজারভেশন করতে করতে খটকা হলো, এটা কি এরকম হতে পারে? তখন সাহস করে আমাদের এগোতে হবে, সাহস করে না এগোলে হবে না। যদি ফেলিওর হলে হবে, তাতে কি যায় আসে? ফেলিওর হতেই পারে না। হ্যাঁ, তো ফেলিওর হলে পরে সেখান থেকে যে শিক্ষাটা আপনি পেলেন, সেই শিক্ষা তো অমূল্য সম্পদ। ফলে সেইটা আমাদের কিন্তু সাহস করে করতে হবে। এবং যে ক্ষেত্রে সন্দেহ থাকবে, ইয়ে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধের মাত্রাটা এবং শক্তি সম্পর্কে খুব সাবধান হতে হবে। নাহলে পেশেন্টের কিন্তু কষ্টটা অনেক বেশি হতে পারে, বা বেশি পেতে পারেন কষ্ট পেশেন্ট। ঠিক আছে? তা আজকে কি ইয়েতে 11th অবজারভেশন যাবো, না এইগুলো নিয়ে আলোচনা করবো? কারণ ব্যাপার হচ্ছে 11th অবজারভেশনটা ছেড়ে ফেলা নয় কিন্তু। স্যার, শুরু করলে তো 11 অবজারভেশন শেষ করতে হবে, হুম, সময় আছে। বললে আমি করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, করব কি তাহলে? স্যার কারো যদি কিছুটা মতামত থাকে। কিছুটা সাধারণভাবে হোক, পরে আবার ওইটা দিয়েই পরের দিন ক্লাস শুরু হবে। না, না, সাধারণ অসাধারণ না বললে না, পুরোপুরি। কিছুটা আইডিয়াটা থাকলো, পরের দিন আবার ওইটা ওইটা যদি গুরুত্বপূর্ণ হয় ওইটা দিয়ে আবার শুরু হবে 11 আর ওটা 12। ওর ওর আইডিয়া তো 10th ইয়েতেই দিয়ে দিয়েছেন। 10th তো ক্লিয়ার বলেছেন যে পুরোনো সিমটম ফিরে আসলে পরে পেশেন্ট মনে রাখতে পারে না, সেরকম নতুন সিমটম, সেটা পুরোনো সিমটমও হতে পারে। সেটা আমাদের বার করে বুঝে নিতে হবে। সেই ক্ষেত্রে বোঝার একটাই উপায়, যেহেতু সে মনে করতে পারছে না, পেশেন্ট হিসেবে সে ভালো আছে। যদি পেশেন্ট হিসেবে ভালো থাকে, তাহলে নতুন সিমটম আসলেও ভয় পাওয়ার কিছু নেই। ওই জন্য পেশেন্ট আর রোগ আর রোগীকে আলাদা করাটা শিখতে হবে। এটা যদি আপনারা না শিখতে পারেন, তাহলে কিন্তু আমরা ড্যাম ফেলিওর হবে। তাহলে এইবার স্যার, হ্যাঁ করব না স্টপ রাখবো দেখ, এখানেই? কেউ কিছু বলে? আমাদের যারা উপস্থিত আছে তারা কি বলছে, তাদের দু একজনকে জিজ্ঞেস। এই দুটো মাথায় ঢুকুক আগে, তারপরে সেটাই। সময় নিয়ে আমার করলে ভালো। মতে এই দুটো অবজারভেশনই থাকুক স্যার আজকে। এটা কুণালের গল্প, আওয়াজ শুনে এলো আমার। হ্যাঁ, কুণাল স্যারই বলেছেন। তা এই যে কুণালের আওয়াজটা শুনে আমি কুণালকে আইডেন্টিফাই করলাম। তা আমরা পেশেন্টকে আওয়াজ শুনে কি তাকে আইডেন্টিফাই করতে পারবো না পেশেন্টটা ভালো আছে? এই 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 অনুশীলনটা কেন আমরা করবো না চেম্বারে? এটা করলে আপনার ল ফল যেগুলো আছে,
কেন্টের ল বা হেরিং ল বা যে ল গুলো আছে, ল গুলো অনেক পরে দেখা যায়। অনেক আগে পেশেন্টকে আপনি বুঝিয়ে যাবেন। আর 2-4 বার ভুলই হবে, আপনি মনে মনে ভাবলেন না পেশেন্টটা খুব ভালো আছে, তারপর জিজ্ঞেস করে দেখলেন একদম ড্যাম খারাপ আছে, তার মানে আপনার ওই গলার আওয়াজটা চেনা হয়নি। এরকম করতে যদি প্র্যাকটিসটা যদি করতে থাকেন, তাহলে প্রথমে গলার আওয়াজ, এটা গলার আওয়াজ থেকে আমি বেশ কিছুদিন করছি। এর আগে আমরা কি থেকে করেছি, ফেসিয়াল ইন্ডেক্স, মুখ দেখে, মুখের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে করেছি। এইগুলো কিন্তু কেউ শেখাতে পারবে না, কোনো আপনার অথেন্টিক বইয়ে পাবেন না। এটা হচ্ছে, জানি না এটা জেন কাঞ্জিলারের আবিষ্কার কিনা, আমরা তপন কাঞ্জিলারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তারপরে ব্যাপার হচ্ছে যে এইগুলো যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের যে কি সুবিধা হবে আপনারা ভেবে পাচ্ছেন না। মানে কি সুবিধা, কি কনফিডেন্সের সঙ্গে আপনি কাজ করতে পারবেন, ওর স্বপ্নও ভাবতে পারছেন না। সবসময় হেরিং ল বলুন, কেন্টের অবজারভেশন বলুন, সবসময় বোঝা যায় না, সঙ্গে সঙ্গে দেয় না অনেকে। এরপরে এইটা, এই যে কুণালে দেখলো আইডেন্টিফাই গুলো, আমি যেটা বললাম এটা কি কোনো বাহাদুরি? কুণাল কি আমার গলা চেনে না? কুণালও আমার গলা চেনে চেনে। তাহলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকের মধ্যে গলা চেনার একটা জ্ঞান আছে। আপনার প্রত্যেকটা বন্ধু আছে, আপনি ভেবে দেখুন না, আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বলছি, প্রত্যেকে দেখুন তার কিছু কিছু বন্ধুর গলা শুনেই বলে যায়, "এই, কি রে কি বলছিস?" বলে তো, আমরা তো বলি তো। তাহলে গলা চেনার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে তো, নেই তা তো না। তাহলে এই যে ক্ষমতাটা আমাদের ভেতরে আছে, ইনহারেন্ট যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাকে যদি ডেভেলপ করে যে রোগীর ক্ষেত্রে যদি প্রয়োগ করি, তাহলে কি মঙ্গল হবে না? প্রভূত মঙ্গল হবে। আর এখন এই কমপ্লিকেশনের যুগে হয় কি, সবসময় ওই ল গুলো ফলো করছে কিনা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি অনেকে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে হয়তো বুঝতে পারলাম। ততক্ষণে শুধু সংশয়, রুগী তো কানের কাছে কানের পোকা খেয়ে দিচ্ছে, এত ভালো ওষুধ দিন, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না। এই কেশি দাসের একটা গল্প বলি। কেশি দাস পেশেন্টটাকে লাইকোপোডিয়াম দিয়েছেন। তো লাইকোপোডিয়াম দিয়েছেন, 10 ml দিয়েছেন। দেওয়ার পর এবার 2 মাস হয়ে গেল, কোনো নড়নচড়ন, কোনো নড়নচড়ন কিছু না। তা তখন আমরা পেশেন্টকে প্লাসিবো দিয়ে যখন ছেড়ে দিচ্ছি, আমি, স্যার প্লাসিবো দিয়ে ছেড়ে দিলেন, তো স্যার একটু রেকর্ডিংটা আরেকবার দেখলাম। বলে আমি তো দেখলাম রে, বা অন্য কোনো ওষুধ? বলে না না, অন্য কোনো ওষুধ দেবো না, আমি প্লাসিবোই দেবো। এরকম এরকম করে করে 6 মাস কি 7 মাস যখন হয়েছে, তখন স্যার বলছে তাই করবো। আমি কি লাইকোডিয়ামটা চিনতে পারি না, এত বছর কি কাজ করছি। তো তখন করতে করতে তখন আমাদের মধ্যে 2-1 জন বলতে পারে স্যার অন্য কিছু। তখন স্যার বলছে অন্য কিছু দিতে পারতাম, এই কথাটা খুব ভালো করে শুনুন, এই কথা খুব খুব যৌক্তিক কথা। আমি দিতে পারতাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে এক্সিস্টিং সিমটমের কোনো পরিবর্তন হয়নি। তো তখন আমার বলছে, স্যার ভুল হয়েছে বলে পরিবর্তন হয়নি। মানে ভুল হয়েছে বলে পরিবর্তন হয়নি মানলাম, কিন্তু নতুন কোনো সিমটম যোগও তো হয়নি। এই 6 মাসে তো তো ডিজিজের, ক্রনিক ডিজিজের নিয়ম অনুসারে ডিজিজ তো ক্রমশ বাড়বে, বারবার কথা তো, সেটাও তো হয়নি, নতুন কোনো যোগও হয়নি। বাবা আমি দেবো না, আরো 1-2 মাস দেখবো, হুম, দেখে তারপরে আমি ইয়ে করবো। এখন ব্যাপার হচ্ছে কেশি দাস বলে ওরকম ছিলেন, আমাদের কাছে কি একটা 6 মাস থাকতো, কবে লাথি মেরে ভেঙে যেত। তা কেশি দাস সেই জায়গাটা তৈরি করেছিলেন বলে আজকে তার কাছে থাকে, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। তাহলে এখানে বক্তব্যটা কি, স্যারের বক্তব্যটা কি, রেকর্ডিং প্রতিবারই স্যার করেছেন, করে লাইকো ছাড়া কিছু দিতে পারছেন না। লাইকোতে এমনিতে ডিপ অ্যাক্টিং মেডিসিন আছে। এই এই সম্পর্কে কিন্তু আপনি যেই ছিলেন খুব সুন্দর বলেছেন একটা জায়গায়, যে কিছু কিছু ওষুধের বিরতি থাকে, কিছুদিন ইনঅ্যাক্টিভ থাকে, কাজই করে না, কিছুদিন চুপ করে বসে থাকে, মানে যেন ঘুমিয়ে আছে, এরকম বহু ওষুধে এরকম আছে। সেই ক্ষেত্রে যদি আপনার ওষুধের উপর আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি ওষুধটা পাল্টে ফেলবেন, পাল্টে ফেলে গন্ডগোল করবেন। এই ঘটনা আমরা বহু করেছি, বহু করেছি। কেউ ধোয়া তুলসী পাতা না, আমি তো ধোয়া তুলসী পাতা না, আমি এরকম ভুল প্রচুর করেছি। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে আমাদের ধৈর্য কুলায় না তো, পেশেন্টকে আমরা বেশি ভালোবাসি, আমরা নীতিকে ভালোবাসি না, পেশেন্টকে বেশি ভালোবাসি। তার ফলে এই ভুল হয়েছে। তো কেশি দাসের এখানে গল্পটা খুব ভালো করে খেয়াল করুন। আমরা বলছি যে স্যার সিমটমে যখন কোনো পরিবর্তন হচ্ছে না, নিশ্চয়ই ভুল হয়েছে। কেন তো এই কথা বলেছে, যে ওই এমনিতে মানে না বুঝে অবজারভেশন অপেক্ষা করার কোনো যুক্তি নেই। স্যার কিন্তু ওই কথাটা বলতে পারছে না সরাসরি, কেন তো সেরকম বলেছেন, এরকম কাজ না করলে এরকম করা যাবে না। তা তখন অপেক্ষা করা উচিত হবে না। হ্যাঁ, তো বোধ হয় অপেক্ষা করা উচিত হবে না, কিন্তু নতুন সিমটমেরও কিছু যোগ হয়নি রে। এই যে 6 মাস ধরে যদি ওটা ওষুধটা ধর কোনো কাজই করেনি, কিন্তু 6 মাসে তো কিছু না কিছু তো সিমটম পরিবর্তন হবে। একই জায়গায় দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড স্টিল একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কি করে সম্ভব? অদ্ভুত ব্যাপার। স্যার যখন এই মাসে প্লাসিবো দিলেন, পরের মাসেই এক্সপ্রেস গতিতে দৌড়াতে শুরু করলো। তাহলে এতদিন কাজ করলো না কেন?
তাহলে ওষুধ দেওয়া মানে ওষুধটা ইনফেক্টেড হয়েছে, তাহলে ইনফেক্টেড হওয়ার পর তার ইনকিউবেশন পিরিয়ডটা ওই পেশেন্টের 6 মাস। একটা ওষুধের ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা যখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশন যখন আলোচনা করছি, যেই জেন কাঞ্জিলারের বই থেকে ওই মানে একটা ড্রাগের কাজ করার ইয়েটা নিয়ে আলোচনা কিছুটা আমরা করেছি। তাহলে এই যে ক্ষেত্রটা যেটা, এইটা যদি চোখটা যদি তৈরি না হয় তাহলে মুশকিল। এক্ষেত্রে আমরা খুব লাভবান যে আমরা ডাক্তার তপন কাঞ্জিলারের সামনে দিয়ে এসেছিলাম, ওনার কাছ থেকে যেটা দেখলাম ফেসিয়াল ইন্ডেক্স বেটার, এই পেশেন্টটা কিন্তু তখন মূল্যায়ন করা আমার ক্ষমতা ছিল না। এরকম আমরা বেশ কিছু পেশেন্ট পাই যাদের আমরা দেখতে পারি সিমটম কোনো কিছু পরিবর্তন হয়নি, 2 মাস 3 মাস হয়ে গেছে, পরিবর্তন হয় নাই, কিন্তু ফেসিয়াল ইন্ডেক্স বলছে হি ইজ বেটার, মেন্টাল মেন্টাল ফেনোমেনা গুলো বলছে, তার কথা বলার মধ্যে আনন্দ উচ্ছ্বাস যেন ঝরে পড়ছে। এই যে পরিবর্তন নয়, রোগী হিসেবে পরিবর্তন, এটা যখন আমার নজরে পড়ছে, তখন কিন্তু সিমটম পরিবর্তন না হলে কলা কচু কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো। তাহলে এই যে জায়গাটা যেটা, এইটা কিন্তু পরবর্তীকালে আমরা শিখেছি, যেটা কেশিদা শিখেছে আমরা শিখিনি, আমরা শিখেছি এটা তপন কাজের কাছে। এইটা শেখার জন্য কি হচ্ছে, তাহলে ওই যে অপেক্ষা করার মধ্যে একটা আশঙ্কা ভয় এটা থাকছে না। ওই জন্য বারবার বলছি গলা চেনা শিখুন, রোগীর মুখ দেখে সে ভালো আছে কিনা পরীক্ষা করুন। আপনি ভালো আছে মনে করলেন ভালো আছে, এইবার দেখবেন আপনি পরীক্ষা করে দেখলেন ওরে বাবা কি খারাপ আছে রে বাবা, তখন বলবেন তাই তো এই তোমার ভুল হয়ে গেল, আবার করুন আবার করুন। দেখবেন বিশেষ করে মায়েরা তার সন্তানদের মুখ দেখে কি করে বলে, অনেক বাবাও তার ছেলের সন্তানদের মুখ দেখে এই কি হয়েছে তুমি এরকম লাগছে কেন দেখতে। তা আমাদের তো এইগুলো তো স্বাভাবিক ক্ষমতা, এটা আমাদের এই বেসিক ইনস্টিংক্টে আমাদের এই ক্ষমতা আছে। যেহেতু এই বেসিক ইনস্টিংক্টে আমাদের এই ক্ষমতা আছে, এই ক্ষমতাটাকে রুগী দেখার ক্ষেত্রে কেন প্রযোজ্য প্রয়োগ করবো না কেন? সার্বিকভাবে আমাদের যত জ্ঞান আছে সব কিছু রোগীর কল্যাণে আমাদের প্রয়োগ করতে হবে। একটা কথা মনে রাখবেন যে এখানে কোনো ফাঁকি চলবে না। হ্যানিম্যান তার 9 নম্বর অ্যাফোরিজমে অর্গানাই বলছেন যে একটা সুস্থ মানুষ রিজন গিফটেড হবে আর কি হবে না, তার এই হেলদি ইনস্ট্রুমেন্টটা মানে দেহটাকে সে মানব কল্যাণে সে নিয়োজিত করবে। হ্যাঁ, এই কথাটা যদি বলে থাকি তাহলে আমরা হোমিওপ্যাথ ডাক্তার কেন হ্যানিম্যান বলেছেন যে আমাদের প্রিজার্ভার অফ হেলথ, মানে স্বাস্থ্যের রক্ষক হতে হবে। স্বাস্থ্যের রক্ষক তো সেই হতে পারবে যার মানুষের প্রতি দরদ আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে। যদি অন্তর থেকে এটা যদি না আসে, তাহলে আমাদের কিন্তু এটা ভাবতে হবে যে আমাদের দৈন্যতা কোথায়, আমাদের অক্ষমতা কোথায়। এই বেসিক জায়গাগুলো যদি আপনাদের ঠিক না হয়, হোমিওপ্যাথিকে ধরতে পারবে না। হ্যানিম্যান যেটা বলেছেন না যে মিথ্যেবাদীরা আমার বাক্স স্পর্শ করবে না, আমি ঠিক একটু অন্য কথা বলছি। যদি আপনাদের যদি চরিত্রগত এই মিউটেশনটা না হয়, বদলটা যদি না হয়, তাহলে আপনার এই হোমিওপ্যাথির মতো সত্যকে আপনার ধারণ করবার ক্ষমতা থাকবে না আপনার, আপনি পারবেন না হোমিওপ্যাথি করতে। এটা খুব জোর গলায় বলছি, নিজেদের পরিবর্তন করতে। হোমিওপ্যাথি করা মানে শুধু রোজগার করা না, হোমিওপ্যাথি করা মানে মানুষ হওয়া, হোমিওপ্যাথি করা মানে আমাদের রেশনাল হওয়া, হোমিওপ্যাথি হওয়া মানে আমাদের সত্যকে অনুগমন করা। হ্যাঁ, মানে আমরা রোগী চিকিৎসা করে শুধু অর্থ শুধু পাই না, আমাদের মানবিক দিকটাও আমরা পাই, মানবিক যে বেনিফিটটা পাই সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। ফলে আমাদের মনে রাখতে হবে যে হ্যানিম্যান আমাদের যা দিয়ে গেছেন তার যোগ্য আধার বা তার জিনিসকে ব্যবহার করার যেন যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রতি মুহূর্তে কিন্তু আমাদের নিজেদের কাজগুলোকে অ্যানালাইসিস করতে হবে। অন্যের ভুল ধরে লাভ নেই, কিচ্ছু লাভ পাবেন না তবে। নিজের ভুল ধরুন, কোথায় ভুল করলেন। দরকার পড়ে সমমনস্ক যেসব ছেলেরা আছে, আমি বারবার এই কথাটা মনে করি, কয়েকজন মিলে আপনার একটা গ্রুপ করে মাঝে মাঝে আলোচনায় বসবেন, নিজেদের কেস নিয়েই বসবেন। দেখ আমি তো এই জায়গাটা বুঝতে পারছি না কি করবো, হুইমজিক্যালি কিছু করবেন না। এরকম করতে করতে দেখবেন আপনাদের মধ্যে একটা ডেভেলপ করছে। এই ডেভেলপমেন্টটা কিন্তু আপনার স্বার্থে আমি বলছি না, আমি শুধু বলছি হোমিওপ্যাথির স্বার্থে। আমি ব্যক্তিগতভাবে কাউকে আমি সাহায্য করতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে যদি আপনারা নিজেদের সাহায্য করতে চান, আপনার রাস্তাটা আমি বলে দিতে পারি। যদি আপনারা এইভাবে যদি করেন, আপনাদের ডেভেলপমেন্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। পৃথিবীতে কোনো শক্তি নেই হোমিওপ্যাথিকে আটকাবে। তাহলে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা কিন্তু এইভাবে আস্তে আস্তে এগোন। শুধু হোমিও দর্পণে আসলে হবে না, তার সঙ্গে আপনাদের কিন্তু এই জায়গাগুলোকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যদি আপনারা করতে পারেন, হোমিওপ্যাথির জয় হবে। হোমিওপ্যাথির জয় তো আপনাদের হাতে, তাহলে আপনাদের দায়িত্ব আছে হোমিওপ্যাথিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের এই দর্শনের অংশগুলোতে আমাদের কিন্তু অনেক অনেক সতর্ক হতে হবে। অনেক সতর্ক না হলে কিন্তু খুব মুশকিল আছে। আজকাল অনেকেই দেখবেন না, ওটা আজকে বলবো না, থাক, ওটা হচ্ছে আমি যখন 10 নম্বর অবজারভেশন যখন বলবো তখন বলবো, ওই জায়গাটা বলার দরকার আছে।
থাক, আজকে এইটুকু বললাম। এবার দীপেন দেখো, এখানে অনেকেই আছে, আমি নীলকমল বাবুকে দেখেছি, বিয়েকে আচ্ছা। দেখেছি। হ্যাঁ, নীলকমল বাবু তো দর্শনের ব্যক্তি। তারপরে আরো অনেকে কে কে এসছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। বাবা, তুমি দেখে দেখে একটু বলো কেউ কি যোগগিরি করতে চান এই জায়গাগুলো, যোগ করার জন্য বলো। হুম। ঠিক আছে স্যার। আমাদের কাছে নীলকমল বর্মন স্যার আছেন। আমি প্রথমে নীলকমল বর্মন স্যারের কাছেই যেতে চাইছি স্যার। আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে, নবম আর দশম পর্যবেক্ষণের সম্বন্ধে যদি আরো কিছু যোগ করতে চান, করুন স্যার। ধন্যবাদ দীপেন। প্রত্যেককে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। অমরনাথ দা যেভাবে আজকে আমার মগজটা ধলাই করলেন না, কিছু বলার নেই। আসলে পুজোর পর আমরা যখন স্কুলে যেতাম না, প্রথম দিন কিছুতে মন বসতো না ক্লাসে। আজও ঠিক মন বসেনি, কিন্তু উনি যেভাবে আমার মগজটা ধলাই করলেন, অ্যাকচুয়ালি আমি ঘেমে গেলাম। আমি একটা সময় বলতে বাধ্য হচ্ছি, ওষুধ বদলানোর একটা প্রবণতা একটা সময় খুব পেয়ে বসেছিল। আসলে প্রচন্ড তাড়াতাড়ি রুগীকে আরোগ্য করার চিন্তা ভাবনা আমি করতাম। একদিন সেই ভুলটা বুঝতে পেরে আমার ফাইলের উপরে বড় বড় করে লিখে রেখেছিলাম, আজ কোনো অবস্থাতেই ওষুধ পরিবর্তন করব না। আমি নিজে লিখে রেখেছি, আজ কোন অবস্থাতেই ওষুধ পরিবর্তন করব না। কত বড় ধৃষ্টতা নিজের উপরে, নিজের জ্ঞানের উপরে, নিজের চিন্তা ভাবনার উপরে আমি সেদিন করেছিলাম। কারণ আমার যেন মনে হয়েছিল যে আমি ওষুধটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলেছি, আর একটু ওয়েট করলেই বোধহয় ভালো হতো। ভাই বলে তো ফেললাম, কিন্তু কাজটা কি করে এতটা সহজ? তখন ভাবলাম যে পরবর্তী ধাপটা আমার কি হওয়া উচিত, যে ভাববো রুগীটা আজকে আমার কাছে আসেনি। যেদিন থেকে এই একটা ফিজিক্যাল আমার চোখের সামনে একটা রুগী বসে আছে, আমি রুগীর কথা শুনছি, কিন্তু প্রেসক্রিপশন করতে গিয়ে ভাবছি, আচ্ছা রুগীটা যদি আজকে না আসতো, তাহলে তো সে 15 দিন পরে আসতো। ঠিক ভাববো সে 15 দিন পরেই সে আমার কাছে এসেছে, তাহলে আজকে কি করা উচিত? নো মেডিসিন। এইভাবে নিজেকে নিজেকে কৃপণ এবং সংযত করতে করতে আজকে মোটামুটি ওই একটা জায়গায় এসে পৌঁছেছি, যেটা তো অন্তত হোমিও দর্পণের সাথে আমি কিছু বলার একটা যোগ্যতা পেয়েছি। এটা অহংকার নয়। আমি আমাদের জুনিয়রদেরকে এসে একই কথা বলবো, যে আপনারা ভাবুন না যে আজকে রুগীটা এসেছে, আমার হাতে কোনো ওষুধ নেই, দেবার মতো জায়গা নেই। আমাকে জাস্ট ফাইলটি খুলে, মানে ফাইল মানে ওষুধের ফাইল নয়, কেস রেকর্ডের ফাইলটা খুলে সমস্ত কিছু শুনে চুপ করে হাত গুটিয়ে ভাবতে হবে, ভাই আজকে আমার কিচ্ছু করার নেই, আমার হাতে কোনো ওষুধ নেই। এইটা যেদিন আমরা ভাবতে পারবো, সেদিনই কিন্তু আমাদের এই সাফল্যটা, বিশেষ করে এই ফিলোসফির ব্যাপারটা কিন্তু আমাদের অনেক বেশি করায়ত্ত হবে। এইবার সত্যি যে সকল ক্রিটিক্যাল কেসগুলো খুব কঠিন ভাবে আমরা মানে টেস্ট টেকিং করি বা তার সাফল্য পাই, অমরনাথ বাবুর কথাটা প্রত্যেকটা মিলে যাচ্ছে। যে আমরা যদি ওই জায়গার ওই অবজারভেশনের জায়গাটাকে যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাফল্য অনেক বেশি হবে। আমার মনে হচ্ছে দিন কয়েক আগে এরকম একটা ক্লাসে আমি বলেছিলাম যে 12টা অবজারভেশন হয়, আমি কিন্তু 9টা থেকে 10টাই পাই, 2-3টে পাই না। আসলে ছিল এই 9 নম্বরের রহস্যটা। 9 নম্বরে বারবার বলা হচ্ছে এটা একটা পরীক্ষাধীন ব্যাপার, পর্যবেক্ষণ করতে হবে, এটা হচ্ছে প্রুভারদের ব্যাপার। আর আমাদের দুর্ভাগ্য এখন প্রুভিং বন্ধ, আমরা প্রুভিং করতে পারি না। যেটুকু একটু একটু সিমটাম পাচ্ছি বলে মনে করছি, হয়তো সেটা ক্লিনিক্যাল সিমটাম, বা অনেক জায়গায় দেখা গেছে হয়তো নতুন সিমটাম, কিন্তু বলার তো সাহস নেই যে স্যার এরকম একটা নতুন সিমটম পেয়েছি, তাহলে কি এটা কি সেই 9-এর জায়গা, মানে নবম অবজারভেশন? সেটুকু বলার মতো না আছে যোগ্যতা, না আছে আমাদের ক্ষমতা, না আছে সে পারিপার্শ্বিক পরিস্থিতি যার সাথে নাকি আমি একটু আলোচনা করতে পারি। যার জন্য এই নবম পর্যবেক্ষণটাকে আমি চিরদিন এগিয়ে গেছি। অথচ অমরনাথ বাবু আজকে যেভাবে মাথায় আমার ঢুকিয়ে দিলেন, আমি ঘেমে গেলাম। আমি এই জন্য বলছি যে আমি প্রচন্ড চার্জড হয়ে গেলাম, যেন মনে হচ্ছে তাহলে আমিও নতুন ভাবে এমন কিছু ভাবতে পারি, বলতে পারি, যেটা হয়তো আগামী ভবিষ্যতে হোমিওপ্যাথির উন্নতি করবে কিনা যায় না, তবে নিজের উন্নতি আমি করতে পারবো। এবার যাচ্ছি দশমে। সেই আগের দিনে যেভাবে বলেছিলাম কি হলো, কেন হলো এবং আমাদের কি করা উচিত, দশমে আমরা কি দেখলাম না, ওষুধ সেবনের পর নতুন লক্ষণ সমূহের আবির্ভাব। তাহলে কি হবে, কেন হলো? এটা হচ্ছে কি হলো বললাম, কেন হলো? এটা হচ্ছে শুভ পরিণতি। আর একটা কথা হচ্ছে কি, নতুন রোগ লক্ষণ দূরীভূত হয়ে মৌলিক আরোগ্য ফিরে আসার সম্ভাবনা প্রবল।
তখন আমাদেরকে কি করতে হবে? সে একই কথা, যে উচ্চ শক্তি দিয়ে ওষুধের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওই যে বললেন যে কিছু রক্ষণ হয়তো স্টেবল হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আবার হয়তো কিছু ফিরে আসছে, এরকম জায়গা আমরা যদি ওই হাই ডাইলুশন উচ্চ শক্তি দিয়ে যদি ঠিক ঠিক সময় মতো অপেক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই দশম পর্যবেক্ষণটাকে কাজে লাগাতে পারবো, এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে রুগীকে একটা আরোগ্যের জায়গায় নিয়ে যেতে পারবো। এই হলো আমার আজকের বক্তব্য, এই হলো আমার সামারি। ধন্যবাদ। একটু বলছি নীলকমল স্যার, ব্যাপার হচ্ছে যে আমি যে এখানে আলোচনাটা করছি সেটা হচ্ছে কি, আমি কিন্তু কোট করছি না, আমি খেয়াল করছি কোট করছি না, আমি একটা রুগীর মধ্যে যা দেখতে পাই সেটাই বলি। মানে এগুলো রুগী পর্যবেক্ষণ করে করে দেখে দেখে শেখা আর কি, সোজা কথা। আর হ্যাঁ, এই সেইটাই। আসলে এইটা এইভাবে যদি আমরা গ্রুপে রুগী দেখতে পারতাম, যেটা অন্যান্য হয়তো সিস্টেমের মধ্যে আছে, আম, আপনার হয়তো পেয়েছেন, আমিও হয়তো কাঞ্জিলাল বাবুর কাছে গেছি, হ্যাঁ, কিন্তু তখন আপনাকে হয়তো আমি চিনতে পারিনি, বা আপনার সাথে আমার সেরকম পরিচয় নেই, সে যাই হোক। হুম। ওই পর্যবেক্ষণের জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে স্যার সেভাবে আমি পাইনি, মানে ওই রকম জায়গায়। এখন যেটা হচ্ছে কি, এখন কি বলবো, কেস টেকিং গুলো তো এখন অন্যভাবে করি। সেটা হয়তো কুণালের সাথে আমি বসে অনেক সময় আমরা নতুন নতুন ভাবে কেস টেকিং এর ফর্ম তৈরি করছি, কি প্রশ্ন করব কি করব না, আর কি আমাদের জানতে হবে। তখন মনে হয় যে আমাদের এই একত্রিত ভাবে যদি আমরা এক একটা রুগী দেখতে পারতাম, তবে বোধহয় আমাদের আলোচনাটা আরো সুগভীর এবং সুন্দর হতো। এখন ব্যাপার হচ্ছে কি জানেন তো, আহ, মানে আমাদের তো কাঁটার অভাব নেই, আমাদের গায়ে তো কাঁটা লেগে আছে, একসঙ্গে বসলেই কাঁটার খোঁচাখুচি বেশি হয়। এটা একটা সমস্যা। এখন আমরা কেশিদাসকে পেয়েছিলাম, মাথায় ময়ূরও পেয়েছিলাম, আমরা ঘিরে বসে করতাম। হ্যাঁ, তাই আমি তপন কাঞ্জিলালকে পেয়েছিলাম, আমি ঘরে বসে থেকে করতাম। হ্যাঁ, আমি ডি রায়ের কাছে গেছি, ডি রায়ের ওখানে বসে আছে, বাবা চুপ করে বসে কোনো মন্তব্য করবে না, জুনিয়র তো তখন ক্লাসে পড়ছি, কি বলবো। এস এন চ্যাটার্জির কাছে গেছি, উনি কিন্তু খুব অমায়িক লোক, বলে চুপচাপ বসে থাকবি, কোনো প্রশ্ন করবি না। আমাদের প্রশ্ন করার জায়গাটা তৈরি হয়েছে যে ইয়ে আমাদের এই কেশি দাস আর তপন কাঞ্জিলালের কাছে। প্রশ্ন করার জায়গাটা তার আগে পর্যন্ত ছিল না। বিশ্বনাথ সেনগুপ্ত খুব একটা প্রশ্ন পছন্দ করতেন না, উনি শুধু দেখ, দেখে সে কি হচ্ছে কি করছি, দেখ, এইটা হচ্ছে তাদের বক্তব্য। প্রশ্ন করার জায়গাটা দেয় না, ছেলেদের প্রশ্ন করার জায়গাটা কেন দেয় না, আমি সেটা একটা, মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে পাছে যদি গুরু ধরা পড়ে, সে জানে না কোনো কিছু উত্তর, এই ভয় বোধহয় তারা করে না, এটা আমার ধারণা। ঘটনা হচ্ছে যে যদি প্রশ্ন না থাকে তাহলে বিজ্ঞান কি করে এগোবে। আর আমি প্রশ্ন করে যদি আমি আটকে যাই, তাহলে আমি তো আমার অক্ষমতাটা বুঝতে পারলাম। তা যে প্রশ্নকর্তা, তার কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত, যে সে আমাকে আটকে দিল এবং আমার কোন জায়গাটা ঘাটতি আছে সেটা সে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখানে আমরা পরস্পরের উপর রাগটা কিসের জন্য করব? রাগ অভিমান এইগুলো করতে গেলে কি শেখা যায়? শিখতে গেলে এগুলো ফেলে দিয়ে আসতে হবে। এটা আমার বক্তব্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর জায়গাটা তুলে ধরলেন। আমরা প্রতি পদেই বুঝতে পারি এই ওষুধ চেঞ্জ করা বারবার, এই যে আমাদেরকে অভ্যাস, এটা শিখতে আমি হবে তো আমাদের। আমি তো বলি, তপন কাঞ্জিলাল বলে তোদের হাত চুলকোয়, রোগীর প্রতি বেশি পীড়িত। আর সে রোগীর প্রতি পীড়িত থাকবে না, মানে তোর নীতির প্রতি পীড়িত কোথায়? যেই ওই কথাটা বললো, বেশ আমাদের মুখ সেলোটাপ হয়ে গেল, আর কোনো উত্তর দেওয়ার জায়গা নেই, আমার জায়গা বন্ধ হয়ে গেল। হুম, ঠিক তারপরে আছে। এইগুলো হুম, এরপরে দেখো কুণাল, কুণাল কিছু আমাদের মাঝে আমাদের মাঝে এস এম জাহাঙ্গীর স্যার আছেন, তিনি যদি কিছু বলেন। জাহাঙ্গীর স্যারকে ধরো, জাহাঙ্গীর স্যারকে ধরো। হ্যাঁ, জাহাঙ্গীর এস এম স্যার আমি কিছু বলবো না স্যার, আমি কেন গো? শুনছি। আমরা কি বঞ্চিত হবো সারা জীবন? আপনাকে জিজ্ঞেস তোমাকে জিজ্ঞেস করে আমি কিছু বলবো না, তাহলে আমরা তো বঞ্চিত হচ্ছি তোমার কাছ থেকে। আমরা তো শিখতে চাই তোমার কাছ ঠিক আছে স্যার, আমি আসলে মানে বলার মতো অবস্থায় নেই তো, বাচ্চা ঘুমাচ্ছে, শুনতেছি। থেকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ঠিক আছে। কুণাল বলে কিনা দেখো, কুণাল, কুণাল। কুনাল স্যারের কাছে আমি যেতে চাইছি। স্যার, প্রশ্ন থাকলে অবশ্যই করুন। নাকি নাইন্থ অবজারভেশনটা সেটার কাছ থেকে আরেকবার শুনবো। শুনবো মানে এটা কি শুধুমাত্র যারা প্রুভিং করছে তাদের ওপরেই অবজারভেশনটা, না এটা আমাদের ক্ষেত্রে কি কাজে লাগবে? মানে আমরা যারা আমাদের, প্র্যাকটিস করছি হ্যাঁ হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই অবজারভেশনটা কি কাজে লাগবে?
আর সেইটা আমি বলেছি তো, সেটা আরেকবার তাহলে বলি। হ্যাঁ, আরেকবার আমি বুঝতে পারিনি, ওই জন্য আরেকবার বলতে রিকোয়েস্ট করছি। আমরা তো প্রুভিং করি না, ফলে আমাদের এটা কাজে লাগবার কথা না, সেইভাবে আমরা শিখে এসেছি। কিন্তু বাস্তবে আমরা যে আরোগ্য করি সেনসিটিভ পেশেন্টের ক্ষেত্রে, সিমটম যে ওষুধ, এই আমরা যে ওষুধ দিই, আমরা এটা এক ধরনের কি ড্রাগ প্রুভিং নয়? ড্রাগ প্রুভিং ক্লাসিক্যাল ড্রাগ প্রুভিং যেটা ওই 141, 42, 43 যেটা বলছে, সেইটা বলছিলাম। কিন্তু এটা তো ড্রাগ প্রুভিং, ওই ড্রাগটাকে তো সিস্টেম নিয়েছে। হ্যাঁ, ক্লিনিক্যাল প্রুভিং টাইপের। হ্যাঁ, ড্রাগটা তো নিয়েছে, তো ড্রাগটা তো সিস্টেম নিয়েছে, ওষুধ দেওয়ার পর তো নিয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করা কি হচ্ছে, যেহেতু ড্রাগের পাওয়ারটা বেশি আছে, সেই জন্য ন্যাচারাল জিনিসটা কিন্তু অটোমেটিক অ্যাবলিশড হতে শুরু হবে। শুরু করে তার কি হবে, যেহেতু ড্রাগের মাত্রাটা কম আছে, সূক্ষ্ম মাত্রা, কদিন পরে কি হবে, আস্তে আস্তে ওটা ভাইটাল কোর্স থেকে রিমুভ হয়ে যাবে, আমরা সুস্থ হয়ে যাবো। তাই ড্রাগ প্রুভিংটা না হলে পরে রুগীটা সারবে কি করে? এখানে তো ড্রাগ প্রুভিংটা ঘুরিয়ে হচ্ছে, কায়দা করে হচ্ছে। আমরা ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে আমার কতগুলো ডোজ দিয়ে ড্রাগ প্রুভিং করা হয় সুস্থ লোকের ক্ষেত্রে, আর অসুস্থ লোকের ক্ষেত্রে কিন্তু ড্রাগ প্রুভিং কথাটা ইউজ করলে অনেকে আপত্তি করতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে ড্রাগ প্রুভিং এর মতো ঘটনাটা যে ঘটছে, সিমিলার যে মেডিসিন যেটা দিচ্ছি সেটা অ্যাকসেপ্ট করতে, তবে তো আরোগ্য হবে। তো এই যে ড্রাগ প্রুভিংটা, এই ড্রাগ প্রুভিংটা হলে কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে, ড্রাগ প্রুভিং হলে পরে রোগীটা যে আরোগ্য হচ্ছে, আরোগ্য হলে পরে তারপরে কি হচ্ছে, তার শুধু রোগ আরোগ্য হচ্ছে না, তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে যে আমার রোগ, যে রোগী আক্রান্ত হই না কেন, সোরাসিক্লিস সাইকোসিসের বাইরে তো কেউ নেই। তার ফলে ব্যাপার হচ্ছে, যদি আমাদের ভাইটাল সিস্টেম যদি ওই সোরাসিক্লিস সাইকোসিসের চরিত্র সম্পর্কে যদি তার ওয়াকিবল থাকে আগে থেকে, তাহলে পরবর্তীকালে কেউ ঢুকতে গেলে তাকে এন্ট্রি দেবে? তাকে এন্ট্রি দেবে না। ওই জন্যই তো প্রতিরোধটা চলে আসে। হোমিওপ্যাথি ওষুধ আসে ওই কারণেই, সার্বিক প্রতিরোধে। তার জন্য ইমিউনিটি নিয়ে নাচানাচি করার দরকার নেই। ইমিউনিটি তো হচ্ছে ভাইটাল ফোর্সের একটা অংশ মাত্র, ভাইটাল ফোর্সের একটা অংশ মাত্র। হ্যাঁ, ভাইটাল ফোর্সের একটা কাজের মধ্যে একটা পড়ছে। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে যে আমার এই খেলে ইমিউনিটি বাড়ে, ওই খেলে ইমিউনিটি বাড়ে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই খেলে ওই খেলে বাড়ে, এটাই কি স্পেসিফিক? হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক কিছু আছে? না। না, তাহলে তুমি তোমার কোনটায় বাড়বে কোনটায় কমবে তুমি কি করে বলবে বাবা? কোন উপায়ে বলবে? সে উপায় আমাদের রাস্তা আছে কি? তাই নর্মাল ভাবে চলতে হবে, নর্মাল ভাবে সাধারণ খাবার দাবার খেতে হবে, সুস্থ চিন্তা করতে হবে। সুস্থ চিন্তা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। হোমিওপ্যাথি কাউন্সিলিংটা হচ্ছে ভীষণ জরুরি। আমরা যখন একটা কেস রেকর্ডিং করি পেশেন্টের, সেখানে মেন্টাল কাউন্সিলিং তো আমরা অটোমেটিক করে ফেলি, করি নাকি? হ্যাঁ, করি। আমাদেরকে বলি তো যে এইগুলো করবে না, এইগুলো করলে তোমার ক্ষতি হবে, এই ধরনের চিন্তা ভাবনা করবে না, যতটা পারো মনটাকে ডাইভার্ট করার চেষ্টা, এই গল্পগুলো আমরা বলি তো পেশেন্ট। হ্যাঁ, আমরা অটোমেটিক কিন্তু কাউন্সিলিং করে ফেলি। মেন্টাল কাউন্সিলিং যদি আমরা করতে পারি, মেন্টাল লেভেলে যদি তার ডিরেজমেন্ট না হয়, মেন্টাল লেভেলটা ডিরেজমেন্ট না হলে ভাইটাল ফোর্সের ডিরেজমেন্ট হবে না। ডিরেজমেন্ট না হলে তোমাকে কে ধরবে? কোন বাবা ধরবে? কোন বাবার ধরার ক্ষমতা আছে ধরবে তোমাকে? এইটা জেএন কাঞ্জিলাল একটা জায়গায় বলছেন যে হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল চিকিৎসা করলে পরে মানে ভয়ঙ্কর অ্যাকিউট ডিজিজ গুলো খুব বিরল ক্ষেত্রে সে আক্রান্ত হয়, বিরল ক্ষেত্রে আক্রান্ত হয়, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। এবং এটা ধ্রুব সত্য কথা। এবং আজকে আমি তো সেটা বললাম, আমার যে পেশেন্ট গুলো ছিল, পেশেন্ট গুলোকে, আমি একটা পেশেন্টের বস্তি বাড়িতে প্রায় 200-250 জন সেখানে লোক থাকে, একটাই পায়খানা। তো সেইখানে তারা আশেপাশে সবগুলো যখন করোনা আক্রান্ত হচ্ছে, কয়েকজন মারা গেল যখন ওদের ঘরের মধ্যে, তখন সে কাঁদছে, টাকা কি হবে, আমাকে টাকা বলে দেন। আমি তো কিচ্ছু হবে না, তাদের প্রত্যেকে কনস্টিটিউশনাল ড্রাগ দেওয়া আছে। আমি আমাকে ওই ইয়েটা পাঠিয়েছিল, ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল ওই প্রেসক্রিপশন গুলো। হ্যাঁ, আমি দেখ কনস্টিটিউশন ড্রাগ আছে, তোদের কিছু হবে না, তবে যদি যে জ্বর টর যদি কিছু হয় ডেনেন দিয়ে আমাকে ফোন করবি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবি। তো তাদের কিছু হয়নি, কোনো কিছুই হয়নি, তারা সবচেয়ে সুস্থ, তাদের ডেঙ্গুও হয়নি। ডেঙ্গু মহামারী ওদের ওই ওই বস্তির মধ্যে হয়েছিল, ডেঙ্গুও হয়নি, এটাও হয়নি। আমি এর থেকে আর বড় প্রমাণ কি চাইবো? আমার 4টে পেশেন্ট, আমার ক্রনিক পেশেন্ট যে আছে, তারপর 4টে আক্রান্ত হয়েছিল, দুটোর ওষুধ দিতে হয়েছিল, দুটো ওষুধ দিতে হবে, ওষুধ দিয়ে সারানো গেল। আর আমাদের তো হোমিওপ্যাথি ওষুধে তো সিমটোমেটিক ইয়ে দিলে সারে তো। করোনা তো নিশ্চিতভাবে সারে, নিশ্চিতভাবে সারে। আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা করোনা নাম শুনে ভয় পাবো কেন? আমরা সিমটোমেটোলজিটা ঠিক মতো নেবো, নিয়ে আমরা যদি করতে পারি সেরে যাবে, না সারার তো কিছু নেই। আমি তো বেশ কয়েকটা কেস করেছি, এটা আমি কেন, সবাই করেছি, তুমিও করেছো। তুমি হয়তো অনেক সময় করোনা না জেনে করেছো, জ্বর শুনে তুমি ইয়ে করে
সেখানে ডকুমেন্টসটা তুমি দিতে পারবে না। কিন্তু তুমি করোনার মতো সিমটম দিয়ে তুমি অনেক জ্বরের চিকিৎসা তো করেছি, প্রত্যেকেই আমরা করছি, পুরো ঘাবড়াবার তো কিছু, পদ্ধতি তো একই। করোনা হলে আলাদা পদ্ধতি, আর অন্য কোনো ইনফেকশন হলে আলাদা পদ্ধতি, তা তো নয়। আর এই যে ইনফেকশনের যে স্প্রেডিং সম্পর্কে হ্যানিম্যান কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। ইয়ের সোরাটা যদি ওই বড় ইয়েতে দেখবে, সেখানে কিন্তু সোরাটাকে শুধুমাত্র ওই ব্যাকটেরিয়াল ভাইরাস, তখন তো ব্যাকটেরিয়াল ভাইরাস আবিষ্কার হয়নি, সেই ইনফেকশনের মধ্যে উনি সীমাবদ্ধ থাকেননি। উনি বলছেন টাচে চলে যাবে, ইয়েতে চলে যাবে, অনেক কিছু বলেছেন ওখানে। হ্যাঁ, এখানে ইনফেকশনটাকে আরো গভীর অর্থে বলেছেন। এই যে তোমাকে ধরো আমি একটা গালাগালি দিলাম, তুমি মনে কষ্ট পেলে, কি রেগে গেলে, এটাও কি ইনফেকশন না? এটা ডায়নামিক ইনফেকশন। ডায়নামিক ইনফেকশন সবসময় মনে রাখবে, মেটেরিয়াল ইনফেকশনটা আমরা ধরি বটে মেটেরিয়ালিস্টিক দিক থেকে, কিন্তু ডায়নামিক্স যদি পেছনে না থাকে, তোমার কোনো মেটেরিয়াল তোমাকে কিছু করতে পারবে না। কোনো মেটেরিয়াল, কোনো এই যে ধরো ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, এর তো কিছুটা হলো তো মেটেরিয়ালিস্টিক তাদের এন্টিটি আছে, কেউ কিচ্ছু করতে পারবে না তোমাকে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই জায়গাটা আমরা মানতে বুঝতে আমাদের একটু অসুবিধা। যেখানে ডিরেঞ্জমেন্ট অফ ভাইটাল ফোর্স, যেখানে আমার রোগের কারণ, সেখানে আমরা কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে যে ডিরেঞ্জমেন্টটাকে আমরা 100% না পারি, যদি অনেকটাই যদি করে দিতে পারি, তাহলে তাহলে সেটা আক্রান্ত সে হবে কেন? অন্য লোকের থেকে অনেক বেশি নিরাপদে সে থাকবে। তো আমরা তো চোখের সামনে দেখছি। হ্যাঁ, তারপরে এটা তুমিও দেখেছো, আমিও দেখেছি, সবাই দেখেছি, না দেখা কি? এবং এবং করোনাতে বাংলাদেশের চিকিৎসকেরা ফাইট করেছে মারাত্মক। বাংলাদেশের চিকিৎসক, আমি অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, আর আমাদের আশরাফুল স্যার তো মুখোশও পরতেন না, আবার ওই রোগীগুলো পরীক্ষা করে দেখেওছে। আশরাফুল স্যারকে মরে গেছেন, তাহলে ওনাকে কি করে প্রতিরোধ হলো? উনিও একটা কথা বলেছেন, কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা আমি সব ভয়টাই পাই। যে ভয়টা উনি পান না, সে ভয়টা কিন্তু আমরা মঞ্চে পড়ে ভয় পাই না বলি, অথচ পেশেন্ট দেখতে গেলে আমাদের ভয় থাকতে পারে না। আশরাফুল স্যার তো প্রচুর পেশেন্ট, কি আশরাফুল স্যার মরে গেছে? কেউ মরবে না। এবার মৃত্যু তো কারো না কোনো সময় আসতে পারে, তার জন্য যে করোনাই দায়ী তা তো নয়। ঠিক আছে, এরপরে কে বলবেন? দেখো দীপেন, দেখো আর কি আছে। স্যার, গিরিধর বিশ্বাস স্যার আছেন, তিনি যদি কিছু বলেন। গিরিধর বিশ্বাস স্যার, শুনতে পাচ্ছেন স্যার? এখানে কেউ কেউ কোশ্চেন করতে চাইছেন, কাসিম এম আবুল। স্যার, আপনি নাম কিছু কিছু বলবেন? নাই। বলুন। ঢাকা ঢাকা থেকে বলছি। ভাই আমি ঘুমিয়ে পড়ছিলাম, আমি কিছু বলতে পারবো না। হ্যালো, আচ্ছা, ঠিক আমি আছে স্যার। ডাক্তার আবুল কাশেম বলছি, ঢাকা থেকে। হ্যাঁ, বলুন স্যার। কিছু বলতে পারবো না, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিলাম। অনেক আচ্ছা, দিনের গিরিধর, অভ্যাসটা, জেগে থাকার অভ্যাস। ঠিক আছে স্যার, আপনি রেস্ট নেন, শুনুন আপনি। কাসেম এম আবুল, আপনি কিছু বলতে চাইছিলেন, এবার বলুন স্যার। জি, যে আমি অমরনাথ স্যারকে খুব ধন্যবাদ জানাতে চাই যে আজকে খুব ঠোঁট কাটা কথা বলছেন যে আমাদের গুরুরা কেন শেখাতে চান না। আচ্ছা, তারপরে আমি উনি বলতেছেন যে এই যে ওষুধ প্রভারদের কি লাভ, 9 নম্বর ব্যাপারে, অবজারভেশনের ব্যাপারে। এখানে অর্গাননের 141-এর পাদটিকা 103, এখানে আমরা যদি দেখি, এখানে হ্যানিম্যান নিজেই বলতেছেন যে প্রভারদের কি লাভ হয়। অভিজ্ঞতা প্রমাণ করে যে এসব ওষুধ কর্তৃক বারবার আক্রমণ দ্বারা পরীক্ষাকারী দেহটি সকল প্রকার বাহ্যিক প্রতিকূল প্রভাব, সকল কৃত্রিম ও প্রাকৃতিক দুষ্ট রোগ শক্তি প্রতিরোধের জন্য আরো বেশি বড় করে সক্ষম হয়ে ওঠে। তিনি ওষুধ কর্তৃক নিজের উপর এসব স্বাভাবিক পরীক্ষার মাধ্যমে ক্ষতিকর স্বভাবের সবকিছু প্রতিরোধ করতে আরো বেশি সক্ষম হন। এটা 103 নম্বর পাদটিকায় বলছেন হ্যানিম্যান। আমি তো 141-এর কথা উল্লেখ করেছি, আমি যেহেতু এটা ইয়ে নয়, অর্গানের ক্লাস নয়, আমি ওটা টাচ করে বেরিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছেন। এটা আমি এটা স্পষ্ট ভাবে লেখা আছে। অনেকে তো প্রোফাইলেকটিকে বিশ্বাস করে না, কিন্তু হ্যানিম্যানে এটা এই 103 নম্বর, যদি আমরা অর্গানকে বিশ্বাস করি যে প্রোফাইলেক্সিসে কাজ করে। আরে হ্যানিম্যান তো অনেক ধন্যবাদ। কথাই বলে গেছে, আমরা তো বুঝতে পারি। এটা খুব ভালো জায়গা, উনি খুব ভালো জায়গা ধরেছেন। এই 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 যে ভালো জায়গাটা উনি পড়ে শোনালেন,
তার মানে আমি যে কথাটা বলছি এক বর্ণ মিথ্যা কথা বলিনি, জে.এন. কাঞ্জিলাল যা বলেছেন এক আপনি একেবারে জে.এন. কাঞ্জিলাল বলছেন, হানিম্যান নিজে বলছেন। জে.এন. কাঞ্জিলালের কথা নিজের কথা নাই, বরং এটা হ্যানিম্যানের কথা, আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যানিম্যানের তো কথা বলি, হ্যানিম্যানকে বাদ দিয়ে আর কি বলবো। আচ্ছা, আর একটা কথা হলো যে আপনি 10 নম্বর যেটা বলছিলেন অবজারভেশনে, এটা একবারে বাস্তব। আপনার যেটা অবজারভেশন, এটা ভিতল কাজ, তার যে লেভেলস অফ হেলথে সেম কথা বলছেন। তাহলে অবজারভেশন মিলে গেল। তাহলে আমি আসলে আমি যা দেখেছি তাই বলেছি, এর মধ্যে বানাবার তো কিছু নেই, গল্প তো না। মানে আমি খুশি হলাম, আপনার কথা শুনে খুশি হলাম। আমি তো ভিডিও কাজ করিনি ভাই, তা ভিডিও কাজ করিনি, ফলে তার সঙ্গে যখন মিলে গেছে। আসলে আপনার কথা শোনার জন্য মাঝে মাঝে আমি ঢুকি। আমাকে জাহাঙ্গীর সাহেব বলছিলেন আপনার কথা, আমার মানে আপনার কথা খুব ভালো লাগে এই কারণে যে আপনি আসলে সহজে রাগ করেন না, আর সব সময় কারোর ভুল ধরার চেষ্টা করেন না। আমার চমৎকার লাগে এটা। ভুল ধরে কি হবে বলুন দেখুন। আর আমাদের যে কত ভুল আমরা নিজেরা দেখি না। হোমিওপ্যাথিতে তো আমাদের নিজেদের দোষেই হোমিওপ্যাথির আজকে এই আরো দুরবস্থা। আরো একটা কথা বলছেন মনে হয়, যে নীলকমল বাবু মনে হয় বলছিলেন, ওই যে আমরা যদি 10 জন এক জায়গায় বসি, দেখা যাবে চুল ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছে, আমরা সবাই একজন পণ্ডিত হয়ে যাবো। আসলে একটা কোনো শিক্ষামূলক কোনো ডিসিশন আমরা যাব না, তর্ক বিতর্ক করে শেষ। আসলে অবজারভেশনের জায়গাটা কেউ আলোচনা করতে চাই না, তেমন তত্ত্বটা আলোচনা করি। অবজারভেশনটা এই যে আপনি আজকে পড়ে শোনালেন, এখানে যারা আছে তারা কিন্তু আরো বেশি। এইবার 141টা কি খুলবে, 141টা ফুটনোটটা খুলবে। 141 পাদটিকা 103। হ্যাঁ, ওই তো বললাম, ওর ফুটনোটটা খুলবে, খুলে এবার দেখবে হ্যাঁ তাহলে আমি তো ঠিক বলেছি। তার মানে আমার ভাগ্য ভালো যে আমাকে যাদের কিন্তু কিন্তু সন্দেহ ছিল, তারা বুঝলো যে না আমি তাহলে ঠিক কথাই বলেছি, গন্ডগোল কিছু করি। একবার কারেক্ট। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। কেউ মানিকলাল বলেন মন্ডল স্যার কিছু বলতে চাইছেন, আপনি। কি? মানিকলাল মন্ডল স্যার, আপনি বলুন কিছু। বিবিদের মাঝে। হ্যাঁ হ্যাঁ আমি স্যার, নমস্কার সবাইকে। এখন ব্যাপার হচ্ছে এই যে বাংলা আর এই যে ইংরেজির ট্রান্সলেশন, আমি দুটো বই নিয়ে বসে আছি। এই বাংলায় যে নবম পর্যবেক্ষণ এসে দীপেন ভাই পড়লেন, এটা একটা লাইন পুরো বাদ দিয়ে দিয়েছে, মানে এর কোনো এটা টাচই করেনি। আর যে লেখাগুলো আছে পুরোটা মানে ইনিয়ে বিনিয়ে এমন করা আছে, বাংলা পড়ে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে। এর মানে কি আমি আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলেছে ইট ইজ ওয়েল টু বি, মানে থার্ড লাইন, ইট ইজ ওয়েল টু বি অবজার্ভ কেয়ারফুলি দ্য কনস্টিটিউশনাল স্টেটস অফ এন ইন্ডিভিজুয়াল about to become a proverb, comma, and to write this down and subtract them from proving. এটার মানে কি করেছে? এখানে কিচ্ছু নেই, ছেড়ে দিয়ে চলে গেছে। কি করেছে? দুটো লাইনকে জুড়ে দিয়ে মাঝখানে মেন জিনিসটা কোনো তথ্য না দিয়ে বা কোনো আইডিয়া ক্লারিফাই না করে পালিয়ে গেছে। তার চেয়ে বরঞ্চ ইংরেজির ওই লাইনগুলো যদি পড়ে পড়ে মানে এটাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করে যায়, মনে হয় দু লাইন দু কলম শিখতে পারবে ছেলেরা ইংরেজিটা, প্লাস বাংলাটাও সঠিক করা যাবে মানে নিজের মতো করে। নাহলে পুরো ভুলটা করে দিয়ে চলে গেছি স্যার। আমি প্রথমে সেটা বলে দিয়েছিলাম স্যারকে না যে বললে কিছু তো লাভ হচ্ছে না, বরঞ্চ মানে ক্ষতি হচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি ভাবতে হবে এটা, কারণ কি এটা পুরোটাই তো ভুল বলে দিয়ে গেছে। আমি তো বলে দিচ্ছি কি হচ্ছে, এই লাইনটা কোথায় মানে ইট ইজ ওয়েল টু বি অবজার্ভ কেয়ারফুলি দ্য কনস্টিটিউশনাল স্টেটস অফ এন ইন্ডিভিজুয়াল অ্যাবাউট টু বিকাম এ প্রভাব। এই ফ্রেজের মানেটা কোথায় আছে? এখানে লিখেছে স্বাস্থ্যবান প্রমাণকারীরা প্রমাণ করে উপকৃত হন, সেটা তো সেকেন্ড লাইন বলে দিয়েছি। তারপরে ওর সঙ্গে কমা দিয়ে জুড়েছে যদি সঠিকভাবে অবস্থাগুলো যত্নপূর্বক পর্যবেক্ষণ করে লিখে রেখে প্রমাণিত বিষয় থেকে বাদ দেওয়া একটু উত্তম পায়। এর মানে কি হলো? এর কোনো মানে দাঁড়ালো? এর মানেটা কি হলো? কেউ ব্যাখ্যা করুন তো। এই লাইনটা, আমি এই লাইনটা ধরলাম, এটা ব্যাখ্যা করুন কি বলেছে বাংলাটা। কিছু বোঝা যাচ্ছে না। এখানে বলেছেন যেটা প্রভার যে হবে তার কনস্টিটিউশনাল, তারপর সোজা কথা রেকর্ডিংটা করতে হবে। রেকর্ডিং করার পর এবার ওষুধ প্রুভিং করার পরে নতুন নতুন সিমটম যেগুলো পাওয়া যাবে, তার আগে যেটা রেকর্ড করেছিলাম সেগুলোকে বাদ দিতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে। এখন আমি বলতে কি এখানে অনেকেই ইংরেজিটা বলেন যে বাংলাটা করলে ভালো হয়, বাংলাটা করতে ভালো হয়। এইবার আমার মূল ব্যাপারটা কি, আমি কেন দুটো করি? আমি খোলাখুলি বললে আবার কেউ রাগ করবে কিনা জানি না। আমি প্রথম থেকেই জানি বাংলাতে গন্ডগোল আছে। আমি প্রথম থেকেই জানি বাংলা ভয় পড়ি না, আমি বাংলা বই ভয় পড়ি না।
এইবার ব্যাপার হচ্ছে ইংরেজি যে আমি পণ্ডিত তাও নয়, কিন্তু কাজ চালাবার মতো কোনো রকম শিখে নিয়েছি। এখন ব্যাপার হচ্ছে কি, যে এইটা করলে কি হবে, ছেলেরা যখন বুঝবে যে এই আহ, ইংরেজি থেকে এই বাংলাতে গন্ডগোল আছে, তখন ইংরেজিটা কিনবে, কিনে পড়ে পড়ে ওইটা বোঝার চেষ্টা করছে। যেমন আমাদের ফারুকি স্যার এই ক্লাস নিতে এসে পরিষ্কার বলে কেন্টের ইংরেজি বই কিনতে হবে, উনি পরিষ্কার বলে দেন, এত রাগ ঢাক নেই ওনার। উনি বলেন কারণ উনি তো বোঝে যে বাংলা অনুবাদ করতে গিয়ে কে কোথায় গোঁজা মেরেছে তার তো ঠিক নেই। আর আমাদের তো লেখক বেশি, হ্যাঁ, পণ্ডিত বেশি, হইপ্যাদ তো কম। হইপ্যাদ হলে পরে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে সে টাচ করবে। আমি একটা অনুবাদ পড়তে গেছিলাম, কেন্টের বই একজনের বাড়িতে গেছিলাম, কেন্টের ম্যাথমেটিকা। বাবারে, পড়ে আমি তো তাজ্জব। তখন ওই ভদ্রলোককে আমি বললাম যে আপনি এই পড়ে তো গন্ডগোল পাকাবেন, বলে ও গন্ডগোল তো পাকিয়ে ফেলেছি ডাক্তারবাবু, আমি বাধ্য হয়ে ইংরেজি বই কিনে নিয়েছে। আমরা তো আমি তো ধরুন উনি আর কি একজন প্রফেসর ছিলেন, উনি প্রফেসর, অধ্যক্ষ আর কি, হ্যাঁ, প্রিন্সিপাল ছিলেন, প্রফেসর না প্রিন্সিপাল ছিলেন, পণ্ডিত লোক। না আমি তো তারপর থেকে বাংলা বই আর কিনি না আমি, যা বই কিনি ইংরেজি কিনি, ইংরেজিতে। এখন ব্যাপার হচ্ছে ইংরাজিতেও কিছু কিছু জায়গায় গন্ডগোল আছে। যেমন ধরো এই যে আপনার যদি সিক্স এডিশনটা যদি অর্গাননে পড়ে, সেটা উইলিয়াম বরিক করেছে, সেটা যদি আমাদের ইয়ে করতে ডাজেন যদি করতেন, ওটা অনেক বেটার হতো। কারণ উইলিয়াম বরিকের কনসেপ্টে অনেক গন্ডগোল আছে। বরিকের কনসেপ্টে দেখবেন বহু জায়গায় কিন্তু দেখবেন ওই খোঁচা খাওয়ার ভয় আছে। হাইপোডার্মিক ইঞ্জেকশন সিরিজ রেখে দিয়েছে, নন হোমিওপ্যাথিক ইউজ বলে একটা করে ইঞ্জেকশনের ইয়ে রেখে দিয়েছে। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এই ভদ্রলোক তো ঠিক কি বলবো, ঠিক হোমিওপ্যাথ তো হতে পারেননি। হ্যাঁ, তারপরে এই যে উনি উনি করেছেন তার অনুবাদ। রবার্ট হিউজেস তিনি কোনোদিন হোমিওপ্যাথির মায়াজম মায়াজমের বিরুদ্ধে সারা জীবন কাজ করে গেলেন, করে টরে গিয়ে এইবার তিনি কি করলেন না, উনি সিক্স এডিশন উনি ইয়ে করলেন, এডিশন ইয়ে করলেন, মানে সম্পাদনা করলেন। ডাক্তার হেরিং যিনি মায়াজমের বিরুদ্ধে লিখেছেন, হ্যাঁ, প্রচন্ড ভাবে মায়াজমের কোনো প্রয়োজন নেই, তিনি কি করলেন, থার্ড এডিশনটা তিনি ইয়ে করেছিলেন, থার্ড এডিশনটা তিনি সম্পাদনা করেছেন। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা জার্মান ভাষা জানতাম। এটা তাত্ত্বিকভাবে কথাটা হয়তো ঠিক, হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে জার্মান ভাষা জেনে আমরা বুঝতে বুঝতে ততদিনে আমাদের একটা জন্ম শেষ হয়ে যাবে। কারণ আমাদের মেরিট ততটা না, আমরা একটা ভাষাই ভালো করে শিখতে পারলাম না, তো আমরা কি করে শিখবো? হ্যাঁ, তো ফলে ব্যাপার হচ্ছে যে আমাদের ওই ইংরেজি পড়ে শিখতে হবে, ইংরেজিটা হচ্ছে রিলায়েবল জায়গাটা আমাদের বুঝে পড়তে হবে, তবে আমরা এগোতে পারবো। এটা সব জায়গায় এই গন্ডগোল গুলো হয়ে আছে, বুঝতে পারছি। এমন এমন মানে করে না, তুমি চমকে যাবে। ইয়ে চমকে যেতে হবে আমাদের মানে পড়ে। আমি ওই জন্যই করি কি, ধরে 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 শিখেছি। আর আমার একটা সুবিধা হয়েছে কি, এই জেএম কাঞ্জিলালের বইটা পড়তে গিয়ে আমার চোখটা খুলে গেছে। ওটা ওনার ওই বইটার ইংরেজিটা এত ভয়ঙ্কর কঠিন, ওর দাঁত খুলে যাওয়ার মতন অবস্থা। তা আমি ওই ধীরে ধীরে, আমি তো টুকেছি ওটা, ওই টুকে নিয়ে চলে আসলাম। এবার 1 মাস ধরে সেটাকে পড়েছি, ভেবেছি, ইয়ে করেছি, এই কাণ্ড আমি করে গেছি। কাণ্ড করার জন্য আমার একটা খুব লাভ হয়েছে, মানে ওই হোমিওপ্যাথি যে কনোটেশন গুলো, যেগুলো ভেতরে যে ইনার মিনিংটা যেটা, সেইটা কিন্তু কিছুটা উপলব্ধি করার জায়গা আমার পেয়েছি আমি। ফলে এইটা আমাদের করতে হবে, পড়তে হবে, সোজা কথা, পড়ার কোনো বিকল্প নেই। আর কোনো টিপস আমি দেবো না, টিপসকে আমি একদম পছন্দ করি। টিপস কিছু হয় না হোমিওপ্যাথি। আচ্ছা স্যার, তবে ওই আমাদের মনে হয় এই ইংরেজিটা পড়াটাই বেস্ট হবে, ভালো হবে, কারণ ইংরেজিও সেটা শেখা যাবে স্যার। সেটা সবাই বলুক, সবাই বললে আমি তো যেহেতু ওটা প্রথম দিকে আমাকে অনুরোধ করা হয়েছিল, সেই জন্য আমি বাংলাটাকে রেখে, আমি ইংরেজিটাকে বর্জন করতে চাই না। বাংলাটা দিয়ে আমি চালন করতে পারতাম, কিন্তু আমি যখন দেখলাম বাংলার সঙ্গে ইংরেজি মিলছে না, তখন বাধ্য হয়ে আমি বাংলার পাশে ইংরেজিটাকে রেখে দিলাম। কোথায় গন্ডগোল করব, কোথায় ভুল বলবো। এই যে আজকে যে বিবিধের মাঝে যেটা বললো, ওই জায়গাটা তো আমি তো এড়িয়ে গেছি, যেহেতু তুমি বলো নাই। আমি তো পরে দেখলাম হ্যাঁ, বিবিধের মাঝে ঠিকই বলেছে, মানিক ঠিকই বলেছে। যে ওটা সাবস্ট্রাক্ট করতে হবে, ওটা তো কিভাবে প্রুভিং করতে পারে। এখন যেসব প্রুভিং হয়, আমার তো মনে হয় নীলকমল বাবু আমার থেকে ভালো বলতে পারবে। কলেজে যেসব প্রুভিং হয় স্যার, সেসব কি জিনিস হয় সেটা আমি জানি হাজার।
আচ্ছা, ঠিক আছে স্যার, এটা নিয়ে তাহলে আমি বলছিলাম হ্যাঁ স্যার, বলুন স্যার। যে আমি বলছিলাম প্রথমে ইংরেজিটা পড়ে যদি বাংলাটা পড়া যায় তাহলে কিন্তু কোনখানটা ওরা অমিট করে যাচ্ছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ধরা যায়, বা বাংলায় কি ভুলটা আছে সেটাও সহজে ধরা যায়। তাহলে সেটা আমাদের এখানে যারা অডিয়েন্স আছে, যারা আমাদের আজকে শ্রোতা, তাদের কথা তারা বলুক আমাকে, বললে না আমার কি, আমার তো ইংরেজি হলে সুবিধা। হ্যাঁ, এটা সকলকার আমি সকলকার তো মতের উপর এটা স্যার, বিষয়টা নির্ভর করছে। ইংরেজি হলে আমরা সবচেয়ে ভালো হবে স্যার। থাকতে চাইছি। ইংরেজিটাকে সহজ হ্যাঁ, করে, আমি যেটা কঠিন আছে সেই জায়গাটা আপনি সহজ আমি করে যেটা বাংলায় বলছি বলে যে দিলেন। আমরা বাংলাটাকে ছাড়তে চাইছি না, যারা বাংলা স্যার এর কথা শোনা যাচ্ছে না স্যার। নেটের গন্ডগোল হয়েছে, নেটের একটু গন্ডগোল হয়। না 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 না, আমি চাইছি যে বাংলা থাকুক, যারা বাংলাতে এখন স্বর্গত বলছি। আমার এখানে নেটের খুব গন্ডগোল, বলছি যে আমি বাংলাটা সঙ্গে থাকুক। হ্যাঁ, যাদের পক্ষে বাংলাটা এখনো পর্যন্ত বোঝা সহজ, ইংরেজিটা কঠিন লাগে, তাদেরকেও বলে দেওয়া হোক ইংরেজি বাংলা দুটো বই কাছে রাখুন। আর ইংরেজিটাকে পড়ার পরে মানে সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা তখন বাংলা বইটাকে ফলো করব। যখন এটা করতে যাব তখন বুঝতে পারবো যে কোন জায়গাটা ইংরেজি থেকে সে বেরিয়ে গেছে ওই বাংলা ট্রান্সলেশনে, এবং কোন জায়গাটা কি ভুল করেছে সেটা কিন্তু আমরা সহজে ধরতে পারবো। এবং এইটা করতে পারলে কি হবে, যে ইংরেজি বইটার প্রতি আমাদের ফেদটাও বাড়বে এবং পড়ার আগ্রহটাও বাড়বে, এটা আমার মনে হয়। খুব হ্যাঁ, ভালো এটাই প্রস্তাব। এটাই কিন্তু ভালো প্রস্তাব। এটাই আমি বলতে চেয়েছি যে ইংরেজিটা অন্তত কিছুটা শিখতে পারবে, আইডিয়াটা যারা একদম জানে না বা যারা জানার চেষ্টা করছে পারছে না, তারাও কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। এছাড়া আর উপায় নেই তো, কারণ বাংলাতে অর্ধেক 50% ভুল আছে। আমি ডেট শিওর, মানে 50% ভুল আছে। ইনিয়ে বিনিয়ে বলে বাংলা দিয়ে দু তিনটা সেন্টেন্সকে বাংলা একসঙ্গে বলে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ স্যার, বলছি একদম বলেছি। ট্রান্সলেশনে কি সমস্যাটা জানেন, যারা বাংলা ট্রান্সলেশন করছেন তারা যে মানে ইংরেজি থেকে বাংলা করতে পারেন না তা নয়, কিন্তু ওনারা কি করছেন দুটো তিনটে সেন্টেন্সকে মানে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু ঠিক নয়। সেন্টেন্স বাই সংক্ষেপে সেন্টেন্স না, সেটাও নয় স্যার, সেটাও নয়। টোটাল সেটা অর্থটাকে বাদ দিয়ে চলে গেছে, সেন্টেন্সটাকেই বাদ দিয়ে চলে গেছে, বুঝতে পারেনি। ব্যাপারটা এই জায়গায়, এখানে মারাত্মক ভুল। ওটা হোম সেন্টেন্স টোটাল একটা সেন্টেন্স নেই, উধাও। মানে কি, ওইটা কঠিন জায়গাটা বোঝাতেই পারছে না, বুঝতে পারছে না যে যে শোনো, ট্রান্সলেশন করছে সে হোমিওপ্যাথি বোঝে না হয়তো। এবং এইটা শুধু আমাদের এই মানে ফিলোসফি নয়, এটা আমাদের ম্যাথমেটিকা পড়া বা অন্য বিষয়গুলো পড়ার ক্ষেত্রেও ইংরেজি বাংলা একসঙ্গে রেখে ইংরেজি পড়ে তার